সামিন বাসর ঘরে প্রবেশ করতেই ছোটখাটো এক ধাক্কা খায়। সদ্য বিয়ে করে আনা বউটার এমন বেহাল অবস্থা দেখে চমকে উঠে সে। পরনের শাড়ি গহনা সব খুলে শুধুমাত্র ব্লাউজ আর পেটিকোট পরে চুলগুলো খুলে পুরোটা বিছানা দখল করে শুয়ে আছে। স্বামীর এক পলক দেখেই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে জোরে গলা খাঁকড়ে দিল, যাতে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখা মানুষটা শুনতে পায় এবং সে যথাক্রমে নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু কে শোনে কার গলা খাঁকড়ে? বিছানায় যিনি আছে তার তো ঘুম পেলে দুনিয়াদারি কিচ্ছু মাথায় থাকে না। সে ঘুমন্ত অবস্থায় যদি কেউ তার কানের কাছে গিয়ে সাউন্ড বক্সে ডিজে গান বাজায়, তবুও তার ঘুম ছুটবে না। মিনিট তিনেক চুপটি করে দাঁড়িয়ে রইল সামিন, তবে পেছন থেকে কারো ওঠার বা নিজেকে গুছিয়ে নেওয়ার কোনো শব্দ পেল না। এবার রাগ হতে লাগলো, ভীষণ রাগ হচ্ছে। কেনই বা হবে না? রাত তো কম হয়ে তার উপর সারাদিন এত খাটাখুটনি করতে হয়েছে, এতটা পথ জার্নি করতে হয়েছে, সব মিলিয়ে আবার বিশ্রাম চাই তার। আর এক দণ্ড অপেক্ষা করল না সামিন। চট করে পিছন ফিরে বিছানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। কোনো রকম নড়াচড়া নেই তার। সে নিজের বিছানায় মনে করে ঘুমাচ্ছে। এদিকে সামিন রাগে জ্বলে যাচ্ছে আর ভাবছে কি করা যায় এখন। ধীরে পায়ে বিছানায় কাছে গিয়ে নিচের দিকে ঝুঁকে মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না। এমনভাবে চুলগুলো মুখের উপর আঁকড়ে পড়েছে তাতে মুখটা স্পষ্ট দেখা মুশকিল। দেরি না করে নিজের ভদ্রতা বজায় রেখে অতি শান্ত গলায় সামিন ডাকল। সুমনা। বেশ কয়েকবার ডেকেও কোনো লাভ হলো না। এবার ভদ্রতা ছুটে রাগ বেরিয়ে এলো, সোজা হয়ে দাঁড়িয়ে মুখে বিরক্তির শব্দ করে বলল, ধ্যাত, এ কেমন ঘুম রে বাবা? এতবার ডাকার পরে উঠল না। মনটা তো চাচ্ছে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে রাখি, কিন্তু সেটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হবে? ঘুমের মধ্যে পায়চারি করছে সামিন। এই মুহূর্তে ঠিক কী করা উচিত সেটাই ভাবছে। নিজের বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে পারে না সে, তাই এত কাহিনী। নয়তো সে এই ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ত। শুধু সেই জ্বালা নয়, আজ বাসর রাত যদি কেউ দেখতে পায় সামিন ঘরে নতুন বউ রেখে আলাদা ঘরে ঘুমিয়েছে, তবে তার কপালে দুঃখ আছে। খানিকটা সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে দ্রুত পায়ে বিছানায় কাছে এসে সুমনের নাকের কাছে দু আঙুল দিয়ে বোঝার চেষ্টা করলো নিঃশ্বাস চলাচল করছে কিনা। নাকের কাছ থেকে হাতটা সরিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলল, ও আল্লাহ, মরেনি, এখনো বেঁচে আছে। নয়তো আজ বাসর ঘর থেকে সোজা জেলে গিয়ে বসতে হতো। কিন্তু আমি কেন? আমি তো কিছু করিনি এখানে, আমার কোনো দোষ নাই। তবে এই মেয়ে এভাবে ঘুমায় কেন? এ অবস্থায় তো ওকে যে কেউ বাড়ি থেকে তুলে নিয়ে সাগরে ভাসিয়ে দিলেও কিচ্ছু টের পাবে না। যাই হোক, সেসব আমার দেখার বিষয় নয়। কিন্তু এবার আমি কি করব? নিজেকেই নিজে প্রশ্ন করছে, তবে উত্তরে খাতা শূন্য। ঘরের চারদিকে শাড়ি খুঁজে বেড়াচ্ছে স্বামীন, কিন্তু পাচ্ছে না। অবশেষে ওয়ার্ডরোবে দেখে মেঝেতে হাঁটু গেঁথে বসে সামনে হাত দুটো ভর করে খাটের তলায় চোখ বোলাতেই শাড়িটা দেখতে পেল। একটু ভেতরের দিকে ঢুকে হাত বাড়িয়ে দিয়ে শাড়িটা টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁড়িয়ে গেল। শাড়িটা হালকা ঝেড়ে সুমনার উন্মুক্ত শরীরটা ঢেকে দিয়ে আলগোছে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে গালে আলতো হাতে স্পষ্ট করে ডাকলো, সুমনা, শুনতে পাচ্ছ? কোনো রকম সারা শব্দ নেই তার। মিনিট পাঁচেক অপেক্ষা করেও তার পাত্তা পেল না। বিছানায় সরিয়ে ছিটিয়ে রাখা হাত পাগুলো গুছিয়ে দিয়ে সুমনের এক পাশে কোলবালিশ দিয়ে রাখলো। কেননা তার যে অবস্থা, বিছানা থেকে ধপ করে মেঝেতে পড়ে যাওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। স্বামীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চুপচাপ অন্য পাশ ঘিরে শুয়ে পড়ল। রাত ৩:৪০, কিছুক্ষণের মধ্যেই ফজরে আজান হবে। তবে এখন কোনো কাকপক্ষীও জেগে নেই। শুনছান নীরবতা বিরাজ করছে চারিদিকে। হঠাৎ সুমনের ঘুম ভাঙতেই নিজেকে কারো বুকে আবিষ্কার করে। তৎক্ষণাৎ চমকে ওঠে সে। সাবিনের বুকের উপর থেকে নিজের মাথা সরিয়ে কিছুটা সময় তার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে ঘুমের মাঝে পুরোপুরি না কাটাই পরিষ্কারভাবে স্বামিনের মুখটা দেখতে পারছে না। দু হাতে চোখ দুটো ডলে পুনরায় তাকালো। এবার দেখাতে কোনো ভুল নেই, স্পষ্ট দেখতে পেল স্বামিনের মুখমণ্ডল। চট করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভারী বুকটা হঠাৎ হালকা হওয়ায় চোখ মেলে তাকালো স্বামীন। ঘরে আনাচে কানাচে জ্বালানো মোমবাতির আলোয় বেশ দেখতে পেল সুমনা বিছানা ছেড়ে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে আছে। উঠে বসল তামিন। তার দিকে ভয়ার্ত চেহারা নিয়ে তাকিয়ে আছে সুমনা। পুরোটা না হলেও ও তার ভয়ের কিছুটা কারণ বুঝতে পেরেছে সামিন। হালকা গলা খাঁকড়ি দিয়ে সুমনাকে উদ্দেশ্য করে বলল, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভয় পাচ্ছ। তবে আমি এটাই বলবো যে আমাকে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। এতক্ষণ যেমন নিরাপদে ছিলে, আগামীতেও থাকবে।
দূরে দাঁড়িয়ে সুমনা কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল। তুমি এইখানে কি করছো? কি করছি মানে? দেখতে পাওনি কি করছিলাম? তুমি এই ঘরে কেন? আর কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছো? সাহস দেখতে চেয়েও না, কেননা আমি যদি আমার সাহস দেখাতে শুরু করি তবে তোমার ছোট্ট মাথাটা ঘুরে যাবে। তোমার একটা কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এই ঘরটা আমার, সেই সঙ্গে এই ঘরে থাকা প্রত্যেকটা আসবাবপত্র আমার। আশা করছি বুঝতে পারছো। কিন্তু আন্টি তো বলেছে এটা আজ থেকে আমার ঘর, আর আমি এখানে আমার মতো করে থাকতে পারি। সেটা আমি জানি না। এটা আমার ঘর আর তুমি আমার স্ত্রী, তার জন্যই হয়তো মা ওভাবে বলেছে। তাই বলে এটা তোমার ঘর হয়ে যায়নি। তোমার সাথে আমি ঘর বিছানা সব কিছুই ভাগাভাগি করতে পারবো। তবে হ্যাঁ, নিজের দিকে খেয়াল রাখতে হবে। আজ যে অবস্থায় ছিলে, পরবর্তীতে কোনো সময় যেন এরকম না দেখি। কথাটা মাথায় রেখো। এসব তুমি বলার কে? আন্টি আমার যেহেতু বলেছে এটা আমার ঘর, তার মানে এটা আমারই ঘর। আর আমি আমার ঘরে যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা তাই করব। তোমার জ্ঞান শোনার মতো কোনো ইচ্ছে নেই আমার। দয়া করে নিজের ঘরে যাও, আমি ঘুমাবো। ভদ্র ভাষায় কথা বললে বুঝতে পারো না, তাই না? অভদ্র লোকে বলবে ভদ্র ভাষায় কথা? মুহূর্তের মধ্যেই সামিনের শান্তশিষ্ট মেজাজ চটে গেল। বিছানা থেকে নেমে দাঁড়ালো সুমনার দিকে, দুপা এগিয়ে খিটখিটিয়ে গলায় বলল। মানে কি এ কথার? সুমনা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে, ভয়ে গলা শুকিয়ে কাটখাট হয়ে আসছে। এই লোকটা কি খারাপ কিছু করবে? রাগের বশে কি সে আমার গায়ে হাত তুলবে? ভাবনার মাঝে ডুবে আছে সুমনা। তার ভয়াতুর চেহারা দেখে পিছিয়ে এলো সামিন। মেঝে থেকে শাড়িটা তুলে সুমনার দিকে ছুড়ে দিতেই চমকে উঠল সে। চোখের পাতা খুলে সামনের দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। সামিন বিছানায় এক কোণায় বসে আছে, মাথা নিচের দিকে ঝুঁকে। সুমনার শাড়িটা হাতে নিয়ে দরজার দিকে ছুটে যেতেই সামিন টের পেয়ে মাথা তুলে তাকালো। সুমনা আপ্রাণ চেষ্টা করছে দরজার ছিটকিনি খোলার, তবে সে বারবারই ব্যর্থ হচ্ছে। কারণটা হলো তার উচ্চতা। এদিক ওদিক তাকিয়ে চেহারা বা মোড়া জাতীয় কিছু একটা খুঁজতে লাগলো, যাতে পা রেখে দরজা খুলতে পারবে। সামির নিজের জায়গায় বসে উচ্চ স্বরে প্রশ্ন করল। কি হচ্ছে ওটা? সুমনা তার খোঁজাখুঁজি চলমান রেখে প্রশ্ন করল। কোনটা? কোনটা মানে? হ্যাঁ, কোনটা মানে কোনটা? এই যে একবার দরজায় কি যেন করছো, আবার এদিক ওদিক ছোটাছুটি করছো, এসব কি হচ্ছে? কোনো সমস্যা? সমস্যা আমার নয়, সমস্যাটা হচ্ছে তোমার, বুঝলে? না, একদমই বুঝলাম না। তাতে আমার কিচ্ছু আসে যায় না। মোড়া আছে না ঘরে? কোথায় সেটা? মোরা দিয়ে কি হবে এখন? দরজা খুলবো। খুলে? আন্টির কাছে যাব। কেন? ঘুমাবো। তো আমি কি তোমাকে ধরে রেখেছি? আমি আন্টির কাছে ঘুমাবো। চট করে দাঁড়িয়ে গেল সামিন। এই মেয়ে কি বলছে? বাসুরাজ ছেড়ে কেউ শাশুড়ি মায়ের কাছে ঘুমাই? মানুষজন কি বলবে? আর মা সেও তো ভাববে আমি সুমনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কিছু একটা পড়ার শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো সামিন। সামনের দিকে তাকাতে দেখতে পেলে মেঝেতে গড়াগড়ি করছে সুমনা। এর মধ্যে কি হয়ে গিয়েছে বুঝতে পারছে না সে। দরজার সামনে ভাঙা মোড়াটা দেখে সবকিছু পরিষ্কার হলো তার কাছে। আজ সকালে যখন সামিনের মা সামিয়া রহমান তাকে জোর করে বিয়েতে রাজি করিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, নিজের রাগ সামলাতে না পেরে মোড়াটা তুলে আছাড় মেরেছিল, যার ফলে মোড়ার নিচের একটা অংশ ভেঙে গিয়েছিল। হয়তো ময়নার মা সেটা ভালোভাবে খেয়াল না করেই জায়গা মতো গুছিয়ে রেখেছে। আর সেটাই দাঁড়িয়ে দরজার ছিটকিনি খুলতে গিয়েই সুমনার এই করুণ অবস্থা। স্বামীন দ্রুত পায়ে গিয়ে মেঝে থেকে সুমনাকে তুলে দাঁড় করিয়ে বলল। এত ওস্তাদি করো কেন তুমি? ব্যথাতুর শব্দ করে সুমনা বলল। তোমায় কে বলেছে এই ভাঙা মোড়াটা সুন্দর করে সাজিয়ে রাখতে? এটা যে আমি রেখেছি সেটা তোমাকে কে বলেছে? তোমার ঘর তুমি ছাড়া কি আমি রেখেছি নাকি? ভুলবশত ময়নার মা রেখেছে হয়তো। যাই হোক, ব্যথা পেয়েছো খুব? না, একদমই না, আমি তো খুব মজা পেয়েছি। সুমনার বাহু ছেড়ে দিয়ে গম্ভীর গলায় সামিন বলল। সোজা প্রশ্ন করলে সোজা উত্তর দেবে। এ সমস্ত বাঁকা উত্তর আমার পছন্দ না। কোন আইনে আছে সোজা প্রশ্নের সোজাই উত্তর দিতে হবে? সামিন এক নজর সুমনাকে পরখ করে দেখে বিরক্ত গলায় বলল। দেখে তো মনে হয় ক্লাস 4-5-এ পড়ে, আবার মুখে এত বড় বড় কথা। একদমই মানানসই না। হাত থেকে শাড়িটা বিছানার উপর রেখে সামিনের গেঞ্জি খামচে ধরে উচ্চ স্বরে বলল। আমি 4-5-এ পড়ি? তুমি জানো আমি কোন ক্লাসে পড়ি? কিছু না জেনে না শুনে কেন কথা বলো তুমি? সুমনার হাত দুটো ঝটকা দিয়ে সারিয়ে সামিন রাগান্বিত গলায় বলল। তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমি তোমায় বিয়ে করেছি, তার মানে এই না যে আমার সব কিছু তোমার নামে লিখে দিয়েছি। তাই তুমি যা ইচ্ছে তাই করতে পারো। মা নাকি আমার ভালো চায়, এই তার ভালো নমুনা। জঙ্গল থেকে একটা অসভ্য অভদ্র জঙ্গলি ধরে নিয়েছে, পুরাই অসহ্য।
প্রশ্নে বেগে রেগে গেল সুমনা। তার মতো একজন সুন্দরী রূপবতী রাজকন্যার নেই মেয়েকে জঙ্গলি উপাধি দেওয়া হলো? না না, এটা মানা যায় না। হাতের কাছে কিছু না পেয়ে বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে ছুরি মারল সামিনের দিকে। সামিন নিজের জায়গায় দাঁড়িয়ে চুপচাপ বোঝার চেষ্টা করছে মেয়েটার মাথা ঠিক আছে কিনা। ভাবনা চিন্তা করার জন্য বেশি সময় পেল না সামিন। তার আগেই বিছানার বাকি বালিশটাও ছুরি মারল। শুধু তাই নয়, বেশ চটে যাওয়া গলায় গর্জিয়ে বলে উঠল, তোর এত বড় স্পর্ধা, তুই আমায় জঙ্গলি বললি, অসভ্য অভদ্র বললি তুই আমায়। আমি তোকে খুন করে ফেলবো একদম। এতক্ষণ চুপচাপ থাকলেও এবার আর সেটা হলো না। যে কাজটা সামিন করতে চায়নি, রাগের বশে সেই কাজটা সে করে বসে। শক্ত হাসে কষে দোগরা দূরে থাপ্পড় বসিয়ে দিল। বেচারি তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে বিছানার উপর পড়তেই হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ সামিনের মনে কিছুটা মায়া জন্মালেও পরক্ষণে তার ব্যবহারিক কথা ভেবেই পুনরায় রাগের চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। এখানে আর থাকা যাচ্ছে না। সুমনা খুব জোরে জোরে কাঁদছে। গভীর রাত বন্ধ করা আওয়াজটা খুব দ্রুতভাবে কানে এসে লাগছে। শামিন দেয়াল ঘড়িতে সময় দেখল। ফজরে আজান দিল বলে। সুমনা বিছানার এক পাশে শুয়ে আপন মনে কাঁদছে। সামিন গিয়ে শান্ত গলায় বলল, শাড়িটা পরে নাও, এক্ষুনি ফজরের আজান দিবে, নামাজ আদায় করবে, চলো। সুমনা মুখ বালিশের তলায় লুকিয়ে কাঁদতে কাঁদতে উত্তর দিল, যাবো না আমি। এক কথা বারবার বলবো না। কথাটা বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল সামিন। এবার না উঠে কোনো উপায় নেই। আস্তে ধীরে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে মিনমিনি সুরে বলল, আমি শাড়ি পরতে পারি না। তো পড়তে বলছিল কে? মা পরিয়ে দিয়েছিল। তিনি যেভাবে পড়িয়ে দিয়েছিলেন তুমিও ওভাবেই চেষ্টা করো, পারবে। আমি পারি না তো। আমি একবার চেষ্টা করব। সুমনা মুখে কিছু বলল না। দুদিকে মাথা নাড়িয়ে সম্মতি দিল। সামিন শাড়ি হাতে নিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরুটা সুন্দর হলেও শেষাংশে এসে কেমন যেন সবকিছু গোলমাল হয়ে গেল। স্বামীর মুখে বিরক্তির শব্দ করে বলল, হচ্ছেই তো না রে বাবা, এটা কি করে পড়ে মেয়েরা? আচ্ছা, তুমি কি সঙ্গে করে জামা এনেছো? তো একটা। আমি তো এখানে আসতেই চাইনি, আমায় জোর করে ধরে বেঁধে আনা হয়েছে, তাহলে জামা কি করে আনবো? এখন কি করব? আমি জানি না কিছু। আর একদমই কথা বলার সময় নেই। মসজিদের মাইকে আজান শুরু হয়ে গিয়েছে। কোনো দিশা না পেয়ে শাড়িটা পেঁচিয়ে কোনো মতো উন্মুক্ত জায়গাগুলো ঢেকে দিল। সুমনা চুলগুলো খোপা করে মাথায় ভালো করে ঘোমটা দিয়ে ওয়াশরুমের দিকে গেল। অধু শেষে ঘরে এসে সাবিনের উদ্দেশ্যে বলল, জায়নামাজ কোথায় রাখা থাকে? ওয়াইড্রোবে আছে, দেখো। স্বামীন এক মুহূর্তে দেরি না করে পাঞ্জাবি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অধু শেষ হাত মুখ মুছে ঘরে এসে পাঞ্জাবি পকেট থেকে টুপিটা বের করে মাথার পরে নিয়ে খেয়াল করলো নামাজ আদায় করার জায়গায় পাশাপাশি দুটো জায়নামাজ বিছানো। একটাই খালি, অন্যটাই সুমনা চুপটি করে বসে আছে। স্বামীন এগিয়ে গিয়ে ছোট্ট করে প্রশ্ন করলো, তোমার নামাজ আদায় করা হয়েছে? স্বামীনের গলা শুনে চট করে উঠে দাঁড়ালো সুমনা আর ছোট্ট করে বলল, না। দুজন একসাথে জায়নামাজে দাঁড়ালো। সব কিছু একসঙ্গে হলো মনোজাতে এসে দুজনের চাওয়া ভিন্ন। সুমনার চাওয়া, ও আল্লাহ, যত দ্রুত সম্ভব তুমি আমায় এই বাড়ি থেকে আর এই খারাপ মানুষটার থেকে উদ্ধার করো। আমি থাকতে চাই না এখানে, তুমি একটু দয়া করো আল্লাহ। তার পাশে বসা মানুষটা আল্লাহর দরবারে দুহাত তুলে আবদার করছে, হে আল্লাহ, বিয়েটা আমার ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, সেটা বড় বিষয় নয়। বিয়েটা আপনার ইচ্ছায় হয়েছে, আপনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। আপনার ইচ্ছে বান্দাদের মঙ্গল। আমি মানতে বাধ্য। এই বিয়ে আমার জন্য আপনার রহমত বয়ে নিয়ে আসবে। আপনি আমাদের মেহেরবানি দান করুন আল্লাহ। আমাদের মধ্যে বয়সের অনেক তফাৎ, তবু যেন আমরা সকল পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। আপনি যে বাঁধনে আমাদের দুজনকে বেঁধে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত, যেন আমরা সেই বাঁধনে নিজেদেরকে জড়িয়ে রাখতে পারি। আজ আমি যে অন্যায়টা করেছি তার জন্য আমি ক্ষমা চাই। নিশ্চয়ই আপনি ক্ষমাকারী। পুরো বিছানা জুড়ে হাত পা মেলে ঘুমাচ্ছে সুমনা। ছাদের রেলিংয়ের উপর হাত রেখে চোখ দুটো বুজিয়ে চুপটি করে দাঁড়িয়ে ভোরবেলার ঠান্ডা আবহাওয়া উপভোগ করছে সামিন। ফজরের আজান শেষ হতেই সুমনা পুনরায় পাগলামি শুরু করে সেসব সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে ছাদে এসে দাঁড়ায়। রাতে পরিপূর্ণ ঘুম না হওয়ায় মাথাটা ঝিমঝিম করছে। সবাই ঘুম থেকে ওঠার আগেই নিজের ঘরে ফিরে যেতে হবে, নয়তো কেউ দেখে নিলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। ছাদ থেকে নেমে ঘরের সামনে এসে আটকে গেল, কারণ ভেতর থেকে দরজা বন্ধ করা। সামিন এক নজর আশপাশটা দেখে নিশ্চিত হলো কেউ কোথাও নেই। এবার দরজায় টোকা দিতে লাগলো কয়েকবার। সুমনের নাম ধরে ডাকলো, কিন্তু তার সাড়া নেই। দরজার সামনে কিছুক্ষণ পায়চারি করার পর মনে পড়ল রাতের কথা।
কানের কাছে মুখ নিয়ে ডাকলে সে যে মানুষ শুনতে পায় না, সে মানুষ দরজার বাইরে ডাক কী করে শুনতে পাবে? মাথায় হাত দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল সামিন। প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে কিছু একটা মনে পড়তেই ভালোভাবে দরজার দিকে খেয়াল করতে দেখতে পেল দরজা ভেতর থেকে নয়, বরং বাইরে থেকেই আটকানো। সামিন লম্বা শ্বাস ছেড়ে বলে, আরে বাবা, আমি এত বোকা কবে থেকে হলাম? ওর মতো একটা পিচ্ছি কিনা আমার ঘরের দরজা আটকে দেবে? এটা কি আদৌ সম্ভব? আমি তো একটু আগেই দেখলাম দরজা ভেতর থেকে আটকানো। তবে কি চোখে প্রচণ্ড ঘুম থাকার কারণে উল্টাপাল্টা দেখেছি নাকি? কে জানে, তাও হতে পারে। যাই হোক, আমি গিয়ে আবার আরাম করব। সোজা ঘরে ঢুকে গায়ে থেকে পাঞ্জাবিটা খুলে ওয়ার্ড্রোবে ভরে রেখে বিছানার কাছে আসতেই চোখ কপালে উঠে গেল। বিছানায় সুমনার ভূত শুয়ে আছে ভেবে কিছুটা ভয়ও পেল সামিন। তখনকার মতো ভুল দেখছে ভেবে ধোয়াতে চোখ দুটো ডলাডলি করে পুনরায় তাকালো বিছানার দিকে। না, একদমই ভুল দেখেনি। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে আটকানো, আবার ভেতরে মানুষ কিভাবে সম্ভব? সুমনা আদৌ মানুষ তো নাকি অন্য কিছু? মাথাটা ঝেড়িয়ে মনে মনে বলল, ধুর, কি ভাবছি এসব? আমার নিজের চোখের সামনে জলজ্যান্ত একটা মানুষ, সে আবার অন্য কিছু কি করে হবে? ফোন বাজছে, কেউ কল করছে, কিন্তু এত সকালে কে কল করতে পারে ভাবছে। আর পাগলের মতো ফোন খুঁজছে সামিন। ফোনের আওয়াজ শোনা যাচ্ছে, তবে সেই আওয়াজটা ঠিক কোন জায়গা থেকে আসছে তা আন্দাজ করা যাচ্ছে না। একের পর এক রিং বেজেই চলেছে, খুব জরুরি কল হবে হয়তো। সব জায়গাতেই খোঁজা হয়েছে। এবার সামিন স্থির হয়ে দাঁড়িয়ে কান খাড়া করে রইল। টের পেয়ে চট করে সুমনের মাথাটা বালিশ থেকে নামিয়ে বালিশের তলা থেকে ফোনটা বের করে স্ক্রিনে স্যার নামে নাম্বারটা দেখে চোখ দুটো বড় বড় করে এক দৌড়ে বেলকনিতে চলে গেল। তাড়াহুড়োয় সুমনের মাথাটা এমনভাবে বালিশ থেকে সরিয়েছে, যার ফলে এক নিমেষে সুমনের ঘুম উধাও হয়ে গেছে। তবে সেদিকে কোনো খেয়াল ছিল না সামিনের। এইভাবে ঘুম ভেঙে যায় তীব্র মাথা যন্ত্রণা করছে সুমনার। দু হাঁটুর মাঝে মাথা চেপে বিছানার মাঝে বরাবর বসে আছে। মিনিট পাঁচেক বাদে সামিন তার কথা শেষ করে ঘরে ঢুকল। সুমনাকে এভাবে বসে থাকতে দেখে এক গাদা হেসে ইয়ার্কির ছলে বলল, কি ব্যাপার? ডাকাডাকি ছাড়াই জঙ্গলিটা উঠে গেছে যে? এত ভদ্র কবে থেকে হলে? হুম। সুমনা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চঞ্চল বদমেজাজি ভাবটা দমিয়ে রেখে মাথা উঁচিয়ে চাইল সামিনের দিকে। মুহূর্তের মধ্যেই সামিনের হাসিমাখা মুখটা শান্ত হয়ে গেল। সুমনের দু চোখ ভর্তি পানি গাল বেয়ে থুতনিতে এসে জমাট বেঁধে সেখান থেকে টুপটাপ করে নিচে পড়ছে। চোখের পাতা ফুলে উঠেছে, তার মানে আগেও কেঁদেছে খুব। অসহায় দৃষ্টিতে চেয়ে আছে, তাই দেখে সামিনের মনে একটুখানি দুঃখ অনুভব হলো। শুধু সামিন নয়, এখানে যে কোনো মানুষ থাকলে দুঃখ অনুভব করত। কারণ এই মুহূর্তে সুমনার মুখখানা এতটাই মায়াবী দেখতে লাগছে যে কেউ তাকে এড়িয়ে চলার উপায় নেই। এক পা দু পা এগিয়ে সুমনার পাশে বসে একদম শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? সাত সকালে কাঁদছো কেন? খারাপ কিছু স্বপ্ন দেখেছো নাকি? শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে ফুপিয়ে উঠে বলল, এই বাড়িতে শান্তিতে একটু ঘুমানোও যাবে না? পরিপূর্ণ ঘুম না হলে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে। এটা তো সবাই বুঝতে পারে না, শুধু আমিই বুঝি কতটা কষ্ট হয়। তাহলে তুমি এক্ষুনি উঠতে গেলে কেন? আরও কিছুক্ষণ ঘুমাতে তো পারতে। সুমনের রূপ পাল্টে গেল। চোখে মুখে তীব্র রাগ নিয়ে গজগজ করে বলতে শুরু করলো, এখন ভালো মানুষের নাটক করছো? ভেবেছো আমি তোমার চালাকি বুঝতে পারবো না, তাই তো? জঘন্য মানুষ একটা তুমি। যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়েও 100 গুণ খারাপ তুমি, বুঝতে পারছো? শামিন বোঝার চেষ্টা করলো এখানে তার ভুলটা ঠিক কি। কেন সুমনা তাকে এতগুলো মন্দ কথা শোনালো। সে তার ভুলটা ধরতে না পারিয়ে অবাক সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে নাকি ডাক্তার দেখাতে হবে? বলো, জলদি বলো। হাতের কাছে বালিশ পেয়ে ছুরি মারল সামিনের দিকে। শামিন সুমনের মতলব টের পেয়ে নিচের দিকে ঝুঁকে গেল। ওদিকে বালিশটা সোজা টি টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসটায় লেগে মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। সামিন সোজা হয়ে বসে মেঝের দিকে তাকালো। গ্লাসটার এমন অবস্থা দেখে গম্ভীর গলায় বলল, ভালোভাবে বলছি, নিজের সীমার মধ্যে থাকো, নয়তো এর ফল ভালো হবে না। ছোট মানুষ হয়ে বড় বড় কথা বলা, এভাবে এটা সেটা ভাঙচুর করা আমার একদমই পছন্দ না। নিজের কথা শেষ হতেই বিছানা থেকে উঠিয়ে দাঁড়ালো সামিন। সেই মুহূর্তে সুমনা বলতে লাগলো, আমি তোমার দাসী নই যে তোমার পছন্দ অপছন্দ মেনে চলবো। আমি সুমনা ইসলাম, ঐশী। কারো 2 টাকার হুমকি ধামকি পরোয়া করি না আমি, বুঝলে? এসেছে কোত্থেকে তার পছন্দ মতো চলতে হবে আমায়? আরে চলবো না আমি তোমার পছন্দ মতো? কি করবে তুমি? রাতের মতো দুগালে দুটো থাপ্পড় দিবে, এই তো? সামিন পিছন ফিরে সুমনার চোখে চোখ রেখে বলল, তুমি আমার দাসী নাও, কিন্তু তুমি আমার স্ত্রী। স্ত্রীর মানে বুঝো?
ছোট্ট মস্তিষ্কে এর মানে ধরা দিবে না। আগে বড় হও, তারপর বুঝবে। বাকি রইল আমি কি করব। আমিও সামিন ইয়াসার। আমি কি করব বা কি করতে পারি তার ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই, যদিও রাতে এক চিমটি নমুনা দেখিয়েছিলাম। যাই হোক, ছোট্ট মাথায় বেশি চাপ দেওয়া উচিত না। এমনিতেই মাথা যন্ত্রণা করছে, তারপর দেখা যাবে মাথা ফেটে গেছে। স্বামীর মুখ টিপে হেসে তোয়ালিটা কাঁধে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে রাগে কিলবিল করছে সুমনা। বিছানা থেকে উঠে কাছের টুকরোগুলো তুলতে লাগলো। খুঁটে খুঁটে কাছের টুকরোগুলো তুলে ময়লার ঝুড়ির দিকে পা বাড়াতেই পায়ে হালকা ব্যথা অনুভব করলো। তবে সেটা পাত্তা দিল না সুমনা। কেন তার দীর্ঘ বিশ্বাস এখানে অবশিষ্ট কোনো কাছের টুকরো নেই, সব তার হাতে। স্বামীর ওয়াশরুম থেকে বের হতেই মেঝের দিকে খেয়াল করলো রক্তের দাগ। সুমনার প্রত্যেক কদমে কদমে রক্তের দাগ। সেই দাগ ধরে সাবিন মিলকনিতে পৌঁছালো। এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আকাশ পেনে চেয়ে আছে সুমনা, এবং রক্তের দাগটা তার পা পর্যন্ত সীমাবদ্ধ। স্বামীর উপস্থিত টের পেয়ে নড়ে সরে দাঁড়ালো সুমনা। স্বামীন পায়ের দিকে নজর রেখে চিন্তিত সুরে বলল, এই পা নিয়ে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? দেখি কতখানি কেটেছে। ওখানে বসো। একটা চেয়ার টেনে বসতে বলল। তার কথা মতো সুমনা বসে বলল। কার পা ভেঙেছে? ইতিমধ্যে হাঁটু গেঁথে বসেছে স্বামীন। পা দেখার চেষ্টা করছে, কিন্তু সুমনা পা একদমই তুলছে না, বরং শক্তি খাটিয়ে মেঝেতে চেপে রেখেছে। সুমনের অমন ধাওয়ার কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে বলল, পা ভেঙেছে মানে? এর মানে তো আমি জানি না। তুমিই তো কেবল বলে কার নাকি পা ভেঙেছে। পাগল তুমি নাকি আমি সেটাই বুঝতে পারছি না। গাদি পা কেটেছে তোমার, সেটাই বলছি। বলি এক, শোনে আরেক, যত সব। স্বামীনের কথা শুনে চটজলদি নিজের পায়ের দিকে নজর দিতেই বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে শুরু করে সুমনা। স্বামীন কানে আঙুল গুজে সেখান থেকে ঘরে এসে দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে সুমনের কাছে গিয়ে পুনরায় হাঁটু গেঁথে বসে সুমনা সেই পাটা স্বামীনের হাঁটুর উপরে রেখে ক্ষত জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। বেশ খানিকটা কেটেছে, আর রক্ত তো বন্ধই হচ্ছে না। নিজের কাজ শেষ করে আলতো করে পাটা নিচে নামিয়ে বলল, এতখানি কেটে গেছে অথচ তুমি টের পাওনি? এটা কি করে সম্ভব? তখনও সুমনা কেঁদে যাচ্ছিল, কিন্তু স্বামীনের প্রশ্ন শুনে নিজেকে একটু শান্ত করলো উত্তর দেওয়ার জন্য। দুহাতে গাল দুটো মুছিয়ে নরম গলায় বলল, আমি যখন কাঁচের টুকরোগুলো ময়লার ঝুড়িতে ফেলতে যাচ্ছিলাম তখন কিঞ্চিৎ ব্যথা অনুভব করেছিলাম, কিন্তু আমি না বুঝতে পারিনি এভাবে পা কেটে যাবে। আমি নিজেই তো খুঁটে খুঁটে সব কয়টা কাঁচের টুকরো মেঝে থেকে তুলে নিয়েছিলাম, তবু কি করে এটা হলো? তোমাকে বলেছিলাম এসব করতে। না তো। তাহলে ওস্তাদি করতে যাওয়ার কি দরকার ছিল? মেঝের দিকে তাকিয়ে দেখো কতটা রক্ত বেরিয়েছে। ব্যথা করছে খুব। তা তো করবেই। ঘরে গিয়ে রেস্ট নাও, আর নাস্তা শেষ করে একটা ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমি কি এখন হেঁটে যেতে পারবো নাকি? তো এখন কি তোমার জন্য পালকি আনতে হবে? না, সেটা বলছি না। আমার একটু ধরে ঘর পর্যন্ত নিয়ে যাবে? মুখে এত বড় বড় কথা, তাহলে এই সামান্য রাস্তা যেতে পারবে না কেন? ভীষণ ব্যথা করছে, নিয়ে যাও না, এমন কেন করছো? আমার কাজ আছে। আমি আন্টিকে বলে দিব তুমি রাতে আমায় মেরেছো, আর এখন আমার পা কেটে দিয়েছো। তারপর ভালো হবে না? ভয় দেখাচ্ছ আমায়? ভয় পেয়েই তো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে, আবার লেকচার মারো। স্বামীনের কথা না বাড়িয়ে চেয়ার থেকে সুমনাকে পাজা গলা করে তুলে হুড়মুড়িয়ে ঘরের ভেতরে এসে ধপ করে বিছানার উপর ছেড়ে দিতেই ব্যথায় আটকে উঠল সুমনা। সেদিকে পাত্তা না দিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়ার রুমে বসলো। সেখানে উপস্থিত ছিল স্বামীনের বাবা মা। ছেলেকে এত সকালে উঠতে দেখে অবাক হলেন রফিকুল্লাহ খান এবং সাজেদা খান। মুচকি এসে সাজেদা স্বামীনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার স্বামী, হ্যাঁ যে তুই সকালে উঠেছিস? তুই তো বাসায় থাকতে খুব দেরি করে ঘুম থেকে উঠিস। টি টেবিলের উপর থেকে খবরের কাগজটা হাতে নিয়ে গম্ভীর গলায় স্বামীন বলল, সেই উপায় রেখেছ কি মা? তুমি আর বাবা মিলে হাতে তুলে আমার জীবনটা নষ্ট করে দিলে। কতবার বলেছিলাম আমি বিয়ের জন্য প্রস্তুত না, তবু শুনলে না আমার কথা। আর যখন বিয়ে করালেই নম্র ভদ্র প্রাপ্তবয়স্ক একজনের সঙ্গে করাতে, যার সঙ্গে আমার বনিবনা হতো, এমন একজনকে আমার ঘাড়ে চাপিয়ে দিলে, যেমন ছোট তেমনই অভদ্র ফাজিল। ওর সাথে আমার এক দণ্ড বনিবনা হয় না। তাহলে সংসার কি করে করবো বলতে পারো মা? দেখ বাবা, তোকে তো সবকিছু জানিয়েছি, কিচ্ছু লুকাইনি তোর থেকে। আমরা দুই বান্ধবী সেই ছোট্ট কাল থেকে ঠিক করেছি আমাদের দুজনের ছেলে মেয়ে বিয়ে দেব। তাহলে এখন সেই কথার খেলাপ করি কিভাবে বল? হ্যাঁ, সোনা এখনো খুব ছোট, তার বোধ বুদ্ধি সম্পূর্ণ হয়নি, তাই বলে কি সে কোনোদিন বড় হবে না? ওকে সময় দিতে হবে,
তারপর দেখবি সময়ের সাথে অনেকটা পরিবর্তন হয়ে যাবে, সবকিছু বুঝতে শিখবে। তোর বাবা যখন আমাকে প্রথম এ বাড়িতে বউ করে আনেন, আমি তখন সুমনার থেকেও ছোট ছিলাম। ডান বাম কিচ্ছু বুঝতাম না, শুধু কান্না করতাম। তাই বলে কি তোর বাবা আমায় ছেড়ে দিয়েছেন? সুমনা ছোট, তাই ওর কথা বাদ, কিন্তু তুই তো বড়, তুই একটু মানিয়ে গুছিয়ে নে বাবা। শোনো মা, তোমাদের যুগ বিদায় নিয়েছে বহু আগেই। তুমি ছোট ছিলে মানলাম, নিশ্চয়ই তুমি সুমনার মতো মুখে মুখে তর্ক আর মাত্রাতিরিক্ত বেয়াদবি করতে না বাবার সাথে। এই জন্যই বাবা সবসময় তোমায় আগলে রেখেছে। কিন্তু ও তো তোমার পুরোপুরি বিপরীত মা। ওকে সহ্য করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ মাত্র একদিন, তাতেও নিজের সীমা ছাড়িয়ে গেছে। বাকি দিনগুলো কি করে সামলাবো? সাজেদা কিছু বলার আগেই রফিকুল্লাহ হেসে ছেলের উদ্দেশ্যে বললেন, তোমার এই মাকে যেমন ভদ্র প্রকৃতির দেখছো, তোমার সেই মা কিন্তু মোটেও এমন ছিল না। তোমার মাকে আজকের এই জায়গায় দাঁড় করাতে বহু কাঠখড় পোহাতে হয়েছে বাবা। সংসার করা বা একটা সংসার টিকিয়ে রাখা এতটা সহজ ব্যাপার নয়। তবে আমি বাবা হয়ে তোমাকে একটাই বলবো, ধৈর্য ধরো, মানিয়ে নাও। এমন একদিন তোমার এবং সুমনার জীবনে আসবে যেদিন তোমরা দুজন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হবে। মিলিয়ে নিও আমার কথাটা। সেই পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে তো নিজের চোখেই দেখতে পারবো, আর যদি তার আগেই মরে যাই তবে একদিন মনে করবে আমার কথা। কিন্তু বাবা, সুমনা খুবই রাগী বদমেজাজি। ওর এসব আমার মোটেই পছন্দ হচ্ছে না। ওর সাথে আমার কোনো দিক থেকে যায় না বাবা। আচ্ছা শামিন, শোনো, সুমনার বড় বোন রুমানা, তার সাথেই তো তোমার বিয়ের কথা ছিল, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এখানে ওর কথা কেন উঠছে? রুমানা তো মারা গেছে অনেক আগেই। কথা ওঠার প্রয়োজন আছে তাই। আচ্ছা রুমানা মারা গিয়েছে কেন বলো তো? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই। অ্যাক্সিডেন্ট কেন হয়েছিল? এসব কি প্রশ্ন করছো তুমি বাবা? প্রেশার বেড়েছে নাকি মা, দেখো তো। কিছু বাড়েনি আমার। তো মূল কথায় আসা যাক। তুমি আর রুমানা সমবয়সী ছিলে, খুব ভালো সম্পর্ক ছিল তোমাদের মধ্যে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। তোমাদের দুজনের বিয়ে পাকাপাকি হয়েছিল, কিন্তু হঠাৎই রুমানা পৃথিবী থেকে বিদায় নেয়। তার মৃত্যুটা কেন হয়েছিল জানো? কারণ আল্লাহ চেয়েছিল তোমার সাথে সুমনার জুড়ি মেলাতে। তার জন্য আল্লাহ রুমানাকে তোমাদের মাঝখান থেকে সরিয়ে দিয়েছে। আমাদের কি সাধ্য আছে আল্লাহর চাওয়াকে অসম্মান করার? নেই। তাই বলছি, যা হয়েছে তা তোমার এবং আমাদের সবার মঙ্গলের জন্যই হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে পারছি বাবা, কিন্তু কাজটা একটু তাড়াহুড়ো হয়ে গেল না? যদি এইটাই হওয়ার ছিল তাহলে তো পরেও হতে পারতো। এতে আমিও সময় পেতাম আর সুমনাও বড় হতো। সব কিছু জেনে শুনে অবুঝের মতো কথাবার্তা বলো না শামিন। তুমি খুব ভালো করেই জানো সুমনার মায়ের খুব বড় ধরনের একটা অসুখ হয়েছে। ডাক্তার তাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ না করুক, যখন তখন অঘটন ঘটে যেতে পারে। সুমনার মা ছাড়া পৃথিবীতে ওরা আর কেউ নেই যে ওর মায়ের কিছু হয়ে গেলে কেউ ওকে দেখবে। আর তোমার মা, সেও চায় না যে তার প্রিয় বান্ধবীর একটা ইচ্ছে অপূর্ণ থেকে যাক বা তারা দেয়া কথার বরখেলাপ হোক। আমি আর কি বলবো, তোমাদের বৌমা তোমাদের পছন্দ হয়েছে, এখানে আমার কিছু বলার নেই। ওই পাগল নিয়ে থাকবে তোমরা, এতে আমার আপত্তি নাই। যাই হোক, কিছুক্ষণ আগে স্যার কল করেছিল, আজ একটা মিটিং আছে। এটা সম্পূর্ণ হলে আগামী শুক্রবার দেশের বাইরে যেতে হতে পারে 6 মাসের জন্য। তুমি কি যেতে ইচ্ছুক? না গিয়ে উপায় নেই বাবা। ইচ্ছে হলেও যেতে হবে, ইচ্ছে না হলেও যেতে হবে। যদি যেতেই হয় তাহলে এদিকের কাজগুলো সেরে নাও, নয়তো পরে সময় পাবে না। কাজ বলতে ঠিক বুঝলাম না বাবা। সুমনাকে নিয়ে ওর বাড়ি থেকে ঘুরে এসো, আর সুমনাকে এখানকার একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে হবে। কারণ এখন থেকে তো ও আমাদের সাথেই থাকবে, আর এখানে থেকে ওদের ওখানকার স্কুলে যাওয়া তো সম্ভব নয়। তোমাদের কথা মতো বিয়ে করেছি, এটাই কি যথেষ্ট না বাবা? আমি ওকে নিয়ে বাইরে যেতে পারবো না। এখানকার প্রায় সব স্কুলই আমার পরিচিত। তাদের সামনে দাঁড়িয়ে কিভাবে আমি বলবো যে আমার স্ত্রীকে স্কুলে ভর্তি করাতে এসেছি? তুমি একবার ভাবো, যদি সবাই জানতে পারে আমি এইটুকু একটা পিচ্চিকে বিয়ে করেছি, বাল্যবিবাহের মতো জঘন্য একটা অপরাধের সাথে লিপ্ত হয়েছি, তাহলে আমার যেটুকু নামডাক হয়েছে সেটুকু ধুলোয় মিশে যাবে, আর সাথে আমার চাকরি নিয়েও টানাটানি হয়ে যাবে। তার কোনো দরকার নেই বাবা। তোমার যা করার তুমি করো, আমাকে এসবে টেনো না। সুমনাকে যে তোমার স্ত্রী হিসেবেই পরিচয় দিতে হবে তেমন তো কোনো আইন নেই। কেউ যাতে কিছু বুঝতে না পারে সেভাবেই সব করবে। তবে কাজগুলো তোমাকেই করতে হবে। আমি আর কোনো কথা শুনতে ইচ্ছুক নই।
আমার কাজ আছে। এ বলেই সোফা ছেড়ে উঠে গেলেন রফিকুল্লাহ। শামিন মন দিয়ে খবর পড়তে লাগলো। কিছুক্ষণ যেতেই ময়নার মা এসে জানালো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। চট করে সোফা থেকে উঠিয়ে দাঁড়িয়ে সাজেদা শামিনের উদ্দেশ্যে বলল, তুই গিয়ে সুমনাকে ডেকে আয়, আমি গিয়ে তোর বাবা আর শামিনকে ডেকে আসি। সুমনা পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই ও এখানে আসতে পারবে না। ময়নার মাকে বলো ওর নাস্তাটা ঘরে দিয়ে আসতে। কি রে, ব্যথা পেল? তুই কোথায় ছিলিস? তোকে আমি বলেছিলাম তো মেয়েটার খেয়াল রাখতে। এই তোর খেয়াল রাখা? ওষুধ লাগিয়ে দিচ্ছিস? উফ মা, কত কথা বলো তুমি। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তারপর বেরিয়ে দেখি এই অবস্থা। এখানে আমার কি দোষ বলো? সেটা বড় কথা না। আজ সুমনার প্রথম দিন এ বাড়িতে, তাই আজ যত যাই হোক আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। তুই যেভাবে পারিস সুমনাকে নিয়ে আয়। মা, সব সময় এভাবে আমাকে জোর করো না। আমি বড় হয়েছি, আমার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু একটা আছে। এক মুহূর্ত সেখানে দেরি না করে নিজ ঘরের উদ্দেশ্যে ছুটে গেল। সেই মুহূর্তে সানিম ড্রয়িং রুমে হাজির হলো। বড় ভাইয়ের এমন রাগী চেহারা দেখিয়ে গলা শুকানোর ন্যায় ধীরে পায়ে মায়ের কাছে এসে নিচু গলায় জিজ্ঞেস করল, ভাইয়া এত রেগে বেরিয়ে গেলে কেন মা? সেটা তোর জানতে হবে না। ছোট মানুষ ছোটদের মতো থাক, জলদি খেতে আয়। রফিকুল্লাহ, সাজেদা, সানিম সবাই খাবার টেবিলে বসে আছে। সুমনার শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে দিয়ে আবার এসে পাজা কোলে করে শামিন আর সানিমের মাঝের চেয়ারটায় বসালো। তা দেখে সানিম এক প্রকার খুশি হয়ে গেল, কারণ সুমনা আর সানিম প্রায় সমবয়সী। সানিমের থেকে সুমনা একটু বড়। সবার সাথে হাসি মুখে কথা বলল সুমনা। সাজেদা সবার প্লেটে নাস্তা দিয়ে সে নিজেও খাওয়া শুরু করলেন। খাওয়ার এক পর্যায়ে সানিম মৃদুকণ্ঠে সামিনের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি কি খুব রেগে আছো? সামিন কোনো বনিতা না করে স্পষ্ট বলল, নাটক বাদ দিয়ে যা বলার বল। মানে ভাইয়া আমি বলছিলাম কি, তুমি বাইরে বের হয়েছো কি করে? কি করে মানে? দরজা দিয়ে। সেটা তো জানি, কিন্তু চোখ দুটো বড় বড় করে তাকালো সানিমের দিকে। এবার ঘটনা পরিষ্কার হলো। শামিন গম্ভীর গলায় প্রশ্ন করল, ওই কাজ তুই করেছিলিস? সানিম মাথা নিচু করে ছোট্ট সুরে বলল, আমি দুঃখিত ভাইয়া। দুই ভাইয়ের এমন কথাবার্তা শুনে রফিকুল্লাহ জানতে চাইলেন কিছু হয়েছে। তবে শামিন কিছু বলতে রাজি নয়, তাই এই ব্যাপারটা তলিয়ে দিয়ে অন্য ব্যাপারে কথা বলা শুরু করেছে। এর মধ্যে আবার সানিমও বলে উঠল, ভাইয়া আমি একটা কথা বলি। বল। ভাবিকে আমার স্কুলে ভর্তি করিয়ে দিবে? তোর স্কুল বলতে? তুই আবার কবে স্কুল খুলে বসলি? না আসলে ভাইয়া আমি বলতে চাচ্ছি, আমি যেই স্কুলে পড়ি ভাবিকেও সেই স্কুলে ভর্তি করিয়ে দিলে দুজন একসাথে যাতায়াত করা যেত। বেশি পাকনামি করিস না, হ্যাঁ? সামনে পরীক্ষা, পড়াতে মন দে। ভাবিরও তো সামনে পরীক্ষা, তাকে কেন বলছো না পড়ায় মন দিতে? আবার কথা বলে। চুপ হয়ে গেল সানিম। সবার নাস্তা শেষ। এবার যে যার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। রফিকুল্লাহ তার নিজস্ব অফিসে চলে গেলেন। সাজেদা রান্নাঘরে ময়নার মায়ের সাথে দুপুরের জন্য খাবার তৈরি করছে। সানিম স্কুলে চলে গিয়েছে। সামিন সুমনাকে ঘরে এনে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সুমনার উদ্দেশ্যে বলল, আমি একটা মিটিংয়ে যাচ্ছি, কখন ফিরবো জানা নেই। যেহেতু পায়ে ব্যথা, একা চলাফেরা করার দরকার নেই। কোনো কিছু প্রয়োজন হলে মা কিংবা ময়নার মাকে ডেকে নিও। একা একা ভাব নিতে যাওয়ার দরকার নেই। বাইরে যাচ্ছ তুমি? হ্যাঁ, কিছু প্রয়োজন? আমার জন্য চকলেট আনবে? সামিন হাত ঘড়িটা হাতে নিয়ে উত্তর দিল, চকলেট খেলে দাঁতে পোকা হবে। তাহলে আইসক্রিম আনবে? ঠান্ডা লাগবে। আনবে না সেটা বলো, এত কথা ঘোরানোর কি দরকার? যত সব ফাউল লোক। মুখ ভার করে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। তাদেরকে সামির মুচকি হেসে গাড়ির চাবিটা হাতে নিয়ে আর একটু রাগানোর জন্য বলল, তাহলে গেলাম। রাগ করো না, ওসব খাওয়া ভালো না। রাগে দাঁতে দাঁত চেপে আছে সুমনা। ইতিমধ্যে শামিন ঘর থেকে বেরিয়ে গিয়েছে। কাজের মাঝে একটু ফাঁক পেয়ে সাজেদা এসে সুমনার পাশে বসে গল্প করলেন। নিজের ফোন থেকে সুমনার মাকে কল করে মা মেয়ের কথা বলিয়ে দিলেন। মায়ের সাথে কথা বলার পর কিছুটা ভালো লাগছে সুমনার। এই বাড়িতে শামিন বাদে বাকি সবাইকে বেশ ভালো করেই চেনে। সেই কারণে এর আগেও বহুবার মায়ের হাত ধরে এই বাড়িতে এসেছে। তবে আগে কখনো শামিনের সাথে দেখা বা কথা হয়নি, কেননা শামিন বছরে 3 থেকে 4 বার বাড়িতে আসে। বয়নের মায়ের ডাকে সুমনার পাশ থেকে উঠে বেরিয়ে গেলেন সাজেদা। এই সুযোগে সুমনার চোখ দুটো বুঝে নিল। পুরো আকাশ জুড়ে কালো মেঘেদের রাজত্ব চলছে। গরম হাওয়াই বলে দিচ্ছে আজ প্রচণ্ড বেগি ঝড় হবে। রাত হওয়ার আগেই পুরোটা শহরে আধার নেমে এসেছে। যে যার নিজ নিজ বাড়িতে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। সবাই এদিক সেদিক ছুটোছুটি করছে। কে ঝড়ের আগে বাড়ি ফিরতে পারে।
ড্রাইভিং সিটে বসে সেসব দেখছে সামিন। তবে যে তার বাড়ি ফেরার তাড়া নেই তেমনটা নয়। আপনার চেষ্টা করছে ঝড়ের আগে বাড়ি ফিরতে, তবে রাস্তাঘাটের যানজটে পড়ে সেটা সম্ভব হচ্ছে না। ঘণ্টাখানেক হবে অপেক্ষা করছে কখন যানজট কমবে, কিন্তু কমার কোনো নামগন্ধ নেই। ওদিকে ক্রমশ আবহাওয়া ভয়াবহ রূপ ধারণ করছে। সাজেদার নির্দেশে প্রত্যেকটা ঘরের দরজা জানালা বন্ধ করে দিচ্ছে ময়নার মা। সব শেষে সামিনের ঘরে এলো, বিছানার দিকে খেয়াল করতেই দেখতে পেল সুমনা নেই। এমন সময় কারেন্টটাও চলে গেল। বাইরেও অন্ধকার, ঘরেও অন্ধকার। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল, খুব জোরে বাতাস আসছে বেলকনি দরজা দিয়ে। তাই ময়নার মা দেরি না করে চটজলদি সব কিছু বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। আসরের নামাজ আদায় করতে বসেছেন সাজেদা। সানিম ফোনে গেম খেলতে ব্যস্ত। রফিকুল্লাহ অফিস থেকে এখনও ফেরেননি। সেই সাথে সামিনও যানজটে পড়ে আছে। সামনে থাকা গাড়িগুলো একে একে এগোচ্ছে, তা দেখে সামিনও গাড়ি স্টার্ট দিল। কিছু দূর এগোনোর পর গাড়িগুলো সরিয়ে এক এক দিকে যেতে লাগলো। রাস্তা ফাঁকা পেয়ে গাড়ির গতি বাড়ালো সামিন। কেন জানি না আজ বাড়ি ফেরার জন্য উদাস হয়ে উঠেছে সে। আজকের মতো তারা আর কোনোদিন দেখা যায়নি তার মধ্যে। ঝড় শুরু হয়েছে, চারিদিকে ধবধবে সাদা হয়ে গিয়েছে, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এর মধ্যে গাড়ি চালানো ঠিক হবে না, তাই একটা নিরাপদ জায়গা দেখিয়ে সেখানে থামালো গাড়িটা। টানা 1 ঘন্টা ঝড় বয়ে গেল। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবে বৃষ্টি থেমে নেই। স্বামিনীর মনে একটু শান্তি মিলছে না, শুধু বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছে। 2 ঘন্টা রাস্তা 1 ঘন্টায় পাড়ি দিয়ে অবশেষে বাড়ির গেটে ঢুকল। স্বামীনকে দেখে দারোয়ান একটা ছাতা এনে মাথার উপর ধরতেই তার হাত থেকে ছাতাটা স্বামীন নিজের হাতে নিয়ে সৌজন্যমূলক হেসে বলল, ধন্যবাদ চাচা, আপনি ভিজে যাবেন, ঘরে গিয়ে বসুন। লোকটা একগাল হেসে উত্তর দিল, আমি ভিজলে সমস্যা নাই বাজান, তুমি তাড়াতাড়ি যাও, ভাবিজান হয়তো চিন্তা করতেছে। এটা ভুল কথা বললেন চাচা, এই বৃষ্টিতে ভিজলে সবার সমস্যাই হতে পারে। আচ্ছা বাজান, আমি ঘরে গিয়ে স্বামীন কিছু বলল না। পেছনের সিটের উপর রাখা কিছু শপিং ব্যাগ সেগুলো হাতে নিয়ে এক দৌড়ে ভেতরে চলে এলো। লিফট নিচে নামতে দেরি হবে ভেবে সিঁড়ি বেয়ে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে একের পর এক কলিং বেল বাজাচ্ছে। অবশেষে দরজা খুলে দিল সানিম। তাকে দেখে আর স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, ঘরে কি তুই ছাড়া আর কেউ নাই? মা নামাজে বসেছে। মাগরিবের সময় হয়ে গেছে? প্রায় নামাজও শেষ হতে লাগলো। ও, ময়নার মা নেই? আছে তার ঘরে, হয়তো কলিং বেলের শব্দ শুনতে পায়নি। সুমনা? ভাবি তো সেই দুপুরের পর থেকে আর বের হয়নি ঘর থেকে। কিছু না বলে চুপচাপ নিজ ঘরের দিকে রওনা হলো। ঘরে প্রবেশ করেই সর্বপ্রথম বিছানার দিকে তাকিয়ে, তবে ঘরে কোনো আলো না থাকায় স্পষ্ট কিছু দেখতে পেল না। সুইচ বোর্ডের কাছে গিয়ে আলো জ্বালিয়ে পুনরায় তাকালো বিছানার দিকে, কিন্তু সেখানে কেউ নেই। হাত থেকে ব্যাগগুলো বিছানার উপর রেখে ওয়াশরুমে গিয়ে দেখে এলো সেখানেও নেই সুমনা। দ্রুত পায়ে সাজেদার ঘরে এলো। সবেমাত্র জায়নামাজ থেকে উঠে বিছানার উপর আরাম করে বসেছেন, অমনি সামিন গিয়ে জিজ্ঞেস করলো, মা, সুমনা তো ঘরে নেই। সাজেদা অবাক চোখে তাকিয়ে বললেন, সুমনা তো দুপুরের পর থেকে ঘর থেকে বের হয়নি। আর ও যদি ঘর থেকে বের হতো তাহলে অবশ্যই আমার কাছে আসতো, কিন্তু আমার কাছে আসেনি। তাহলে কোথায় গেছে? ভালো করে দেখেছিস ঘরে? ঘর আর ওয়াশরুম ছাড়া আর কই থাকতে পারে? ব্যালকনিতে দেখেছিস? কি যে বলো মা, এই ঝড়ের সময় কেউ বেলকনিতে থাকতে পারবে বলে মনে হয় তোমার? তাহলে যাবে কোথায়? আমাকে না বলে বাইরে বের হবে না, এটা আমার বিশ্বাস। তুমি, সানি, ময়নার মা, 3 জন মানুষ ছিল বাড়িতে, তবু একজন মানুষ উধাও হয়ে গেল আর তোমরা কেউ টেরই পেলে না। আমি তো জানি সোনা ঘরেই আছে। আচ্ছা দাঁড়া, ময়নার মাকে জিজ্ঞেস করি, কারণ ঝড় আসার আগে সেই গিয়েছিল দরজা জানলা বন্ধ করতে। সাজেদা বিছানা থেকে নামতে যাবে তখনই সামিন বাধা সেধে বলল, তুমি বসো, আমি ডেকে আসছি। দরজায় দাঁড়িয়ে উচ্চ স্বরে ডাকল। সামিনের ডাক শুনে যত দ্রুত সম্ভব বেরিয়ে এলো ময়নার মা। তাকে দেখে সাজেদা জিজ্ঞেস করলেন, তুমি যখন স্বামিনের ঘরে গিয়েছিলে তখন সোনা কি ঘরে ছিল না? না তো আপা, তখন ঘরে বউ আছিল না, আমি ভাবছি বউ আপনের ঘরে, তাই তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ কইরা দিয়া চইলা আইছি। মাথায় যেন বাজ পড়ল সামিনের। একজন মানুষ যতই অসহ্যকর হোক, এভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া ঠিক মেনে নেওয়া যায় না। ময়নার মায়ের উপর ভীষণ রাগ হচ্ছে, তবে সেটা প্রকাশ করতে পারছে না। সাজেদা বিছানা ছেড়ে উঠে নিজের বেলকনিতে খুঁজতে গেলেন। ময়নার মা রান্নাঘর ড্রয়িং রুমে খুঁজে বেড়াচ্ছে। এদিকে সামিন নিজের ঘরে এসে আবারও ওয়াশরুমে দেখে এলো, কিন্তু লাভ কিচ্ছু হলো না। বৃষ্টিতে ভিজে শরীরে একাকার অবস্থা। ভেজা শার্ট গায়ে জড়িয়ে এদিক সেদিক খুঁজতে লাগলো।
চোখ মুখে চিন্তার ছাপ, কপাল বেয়ে ঘাম পড়ছে। ভেতর ভেতর কিছুটা ভয় চাড়া দিয়ে উঠল। কাউকে কিছু না বলে কি পালিয়ে গেল? ঢাকা শহর ভালো করে চিনে বলে তো মনে হয় না। কয়েকবার আমাদের বাড়ি এসেছিল শুনেছি, কিন্তু সাথে ওর মা ছিলেন। তিনিও কি নিয়ে এসেছেন? তাহলে কোনো বিপদ হয়নি তোর? সুমনা কি ওদের বাড়ি ফিরে গিয়েছে? না না, সেটা কিভাবে সম্ভব? এখান থেকে ওদের বাড়ি 60খানি কথা না, তাহলে গেল কোথায়? ভাবনার মাঝে মনে হলো একবার বেলকনিতে খুঁজতে। তাই আর সময় নষ্ট না করে আস্তে ধীরে দরজাটা খুলতেই চোখের সামনে অচেতন অবস্থায় সুমনাকে দেখে ধূপ করে উঠল সামিনের ভেতর। বেলকনির মাঝামাঝি জায়গাটাই গুটিসুটি মেরে শুয়ে আছে। আশপাশ দিয়ে শুধু পানি জমাট বেঁধে আছে। সেগুলো সুমনার চারদিক দিয়ে ঘুরঘুর করছে। পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। পরনের শাড়িতে বেশ পানি জমেছে। দ্রুত পায়ে এগিয়ে গেল সামিন। কোনো কিছু না ভেবেই সুমনাকে কোলে তুলে নিল। সুমনাকে কোলে তুলে এক মুহূর্তের জন্য ভুলে গেল তার কোলে কোনো মানুষ নয়, বরং আস্ত একটা বরফ। এত পরিমাণে ঠান্ডা তার শরীর। আলগোছে বিছানার উপর শুয়ে দিয়ে গলা ফাটিয়ে ডাকতে লাগলো সবাইকে। সাজেদা, সানিম, ময়নার মা দৌড়ে এলো ঘরে। সুমনার মুখের দিকে তাকিয়ে দেখে সানিম বলল, যত দ্রুত সম্ভব এ ভেজা কাপড় পাল্টে গরম কাপড় পরতে হবে। ওই ব্যাগগুলোয় সুমনার জামা কাপড় আছে, বের করে জলদি পরিয়ে দাও। আমি বাইরে গিয়ে ডাক্তার ডেকে আনছি। সানিম আমার সাথে আয়। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল তার সাথে সানিমও। সাজেদা এবং ময়নার মা মিলে সুমনার কাপড় পাল্টে দিয়ে সামিনকে ডাকলো। সামিন তার ঘরে থাকা কম্বলটা সুমনার গায়ে জড়িয়ে দিয়ে সানিমকে আলাদা আর একটা কম্বল নিয়ে আসতে বলে ময়নার মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলা জিজ্ঞেস করলো। এটা কি হলো খালা? ময়নার মা অসহায় গলায় উত্তর দিল, আমি যখন ঘরে আইছিলাম তখন কারেন্ট চইলা গেছিল আর বাতাসও শুরু হইছিল। আন্ধারে ভয় লাগতেছিল, তাই অত কিছু না ভাইবা তাড়াতাড়ি কইরা চইলা গেছি। তুমি তো এমন কাণ্ডজ্ঞানহীন নও খালা। তবে এটা কি করে করলে বলো তো? তোমার কোনো ধারণা আছে এখন মেয়েটার কি হতে পারে? আমি বুঝবার পারি নাই বাবা। তোমায় আর কি বলবো, আমি শুধু ভাবছি কতটা ঠান্ডা আর কতটা ভয়ে মেয়েটা অচেতন হয়ে পড়েছে। সানিম এসে কম্বলটা সামিনের হাতে দিতেই সেটা সুমনের গায়ে জড়িয়ে দিল, কেননা এখন তার খুব গরমের প্রয়োজন। সানিম পায়ের কাছে বসিয়ে তেল মালিশ করে দিচ্ছে। ময়নের মাকে পানি গরম করে আনতে পাঠালো। চাঁদাটা গিয়ে সুমনার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ভালো চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। সুমনা ছোট্ট হাত জোড়া নিজের হাতে নিয়ে চেপে ধরে আছে। অপেক্ষা ডাক্তারের। এটুকু পথ আসতেই ঘণ্টাখানেক লাগিয়ে দিয়েছেন। অবস্থা এতটা ভালো নয়। অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া হওয়ার আশঙ্কা রয়েছে, সাথে অন্যান্য অসুখ তো থাকছেই। সর্বপ্রথমে সুমনার শরীর গরম করতে হবে। শরীরের তাপমাত্রা একদম কমে গিয়েছে, এটা বাড়াতে হবে। ইনজেকশন এবং প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ঘর থেকে সবাইকে বের করে দিয়ে ফ্রেশ হয়ে এলো। স্বামীর এসে সুমনার পাশে শুয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, যাতে তার শরীরে তাপমাত্রা সুমনার শরীরে যায়। যদিও এই উদ্ভট বুদ্ধিরা সামিনের না, এর পুরো ক্রেডিট সানিমের, কারণ সেই বড় ভাইকেই বুদ্ধিরা দিয়েছে। কোনো সিনেমাতে নাকি রেখেছে নায়িকার জ্বরের ঘোটে শীত লেগেছিল আর নায়ক এভাবে জড়িয়ে ধরেছিল। প্রথমে সামিন এমনটা করতে রাজি না হলেও পরে সুমনের কথা ভেবে রাজি হয়েও গেল। তবে মনের মধ্যে এক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এটা কি করে সম্ভব? এটা কি করা ঠিক হচ্ছে? নিজের স্ত্রী হোক বা পরনারী, অনুমতি ছাড়া শরীর স্পষ্ট করাটা মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু এতে যদি সুমনার ভালো হয় তাহলে তো খারাপের কিছু নেই। আনুমানিক রাত 11টা। জ্ঞান ফিরেছে অনেক আগেই। মাত্রাতিরিক্ত জ্বর থাকায় চোখ জোড়া মেলতে পারছে না। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক গুণ বেশি। গরমে সুমনার আশপাশ ঘেঁষে যাচ্ছে না। তবে সুমনা সামিনকে ছাড়তেও চাইছে না। একদম খামচে ধরে আছে, একটু নড়তে দিচ্ছে না। ময়নার মা অনেক আগেই খাবার দিয়ে গিয়েছে সুমনার জন্য, কিন্তু সে তো উঠছেই না। সামিনের বাহুর উপর মাথা রেখে একটা ছোট্ট নিষ্পাপ পাখি ঘুমাচ্ছে। তার মনে চাচ্ছে না পাখিটার আরামের ঘুম নষ্ট করে দিতে। খাবার না খেলে ওষুধ খাওয়া যাবে না, আর ওষুধ না খেলে অসুখ ভালো হবে না। সামিন নিজের মুখটা একটু এগিয়ে নিয়ে আস্তে করে ডাকলো, সুমনা শুনছো? একটু উঠতে হবে এখন। মাথা নেড়ে বোঝালো উঠবো না। সামিন আবার বলল, একটু উঠো, বেশি সময় লাগবে না। এবার কোনো সাড়া দিল না সুমনা। সামিন বেশ ভালোই বুঝতে পেরেছে এভাবে ডাকলে হবে না, তাই নিজে উঠে আলতোভাবে সুমনাকে তুলে পেছনে একটা বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে বসিয়ে খাবারের প্লেট এনে খাবার মাখিয়ে এক লোকমা মুখের কাছে নিয়ে বলল, তোমার চোখ খুলতে হবে না, তুমি শুধু একটু হা করে খাবারটা মুখে নিয়ে গিলে ফেলাও, তাহলেই হবে। সামিনের কথা মতোই কাজ করলো সুমনা। কয়েক লোকমা খেয়ে শুয়ে পড়ল। সামিন হাত থেকে প্লেটটা রেখে পুনরায় তুলে বসিয়ে পানির সাথে ওষুধ খাইয়ে দিয়ে সযত্নে শুয়ে দিতেই সুমনা
হাত বাড়িয়ে ইশারায় সামিনকে ডাকলো। চার জলদি সব কিছু গুছিয়ে রেখে না খেয়ে সুমনার পাশে এসে শুয়ে পড়ল। সাথে সাথেই তাকে জড়িয়ে ধরল। সামিন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে ঘুমের দেশে চলে গেল সুমনা। পুরো 2 দিন গত হলো। সামান্য জ্বর নেমে এলেও বিন্দুমাত্র কমেনি ঠান্ডা এবং দুর্বলতা। দিনে 2 বার ডাক্তার এসে চেক আপ করে যান। এখনো পর্যন্ত সুমনার মাকে মেয়ের অসুস্থতার খবর দেওয়া হয়নি, কারণ তিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ। তারপর যদি জানতে পারে মেয়ের অসুস্থতার খবর, তবে তিনি খুব ভেঙে পড়বেন। সেখানে কেউ এমন নেই তাকে সামলানোর মতো, তার জন্য তাকে কিছু বলা হয়নি। তবে এটা ঠিক হচ্ছে বলে মনে হয় না। গত 2 দিনের স্বামীনকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সুমনা। একটা মুহূর্ত নিজের কাজ ছাড়া করেনি সামিনও। তেমনই একদণ্ড সুমনাকে একা রেখে কোথাও যায়নি। ভোরের আলো ফুটেছে খানিকটা আগেই। অন্য সময়ের মধ্যে সামিন ঘুম থেকে উঠে যায়, তবে আজ তার বিপরীত হলো। সামিন ওঠার আগেই সুমনা উঠে গেল। ধীরে ধীরে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ছোটবেলায় দাদুর মুখে শুনেছে ভোরবেলায় ঠান্ডা বাতাসটা খুবই কার্যকরী, অসুস্থ শরীরের জন্য বেশ ভালো, উপকারী। তাই ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বেলকনিতে গিয়ে বসল। চোখ দুটো বুঝে নিয়ে লম্বা করে শ্বাস নিতে লাগলো। উপভোগ করতে লাগলো ভোরের শীতল হাওয়া। মিনিট 20 পর কারো উপস্থিতি টের পেয়ে চোখ দুটো মেলে ডান দিকে তাকাতে সামিনের ঘুম ঘুম মুখটা দেখতে পেল। কিছু না বলে চোখ সরিয়ে নিয়ে বিশাল আকাশের পানে চাইল। সামিন একটা চেয়ার টেনে সুমনের একদম কাছেই বসে হালকা গলা খাঁকড়ি দিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি ঘুম ভেঙেছে যে? তুমি উঠলে আমায় ডাকলে না কেন? একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, তারপর ঘুমটা ভেঙে গেল। তুমি তো গত 3 দিন ঠিক মতো ঘুমাতে পারোনি আমার জন্য, তাই ডাকিনি। আমি কি তোমায় কখনো বলেছিলাম যে আমি ঘুমাতে পারিনি? বলতে হবে কেন? আমার কি চোখ নেই নাকি? তোমার তবে চোখ আছে? উম, তুমি কি আমায় অন্ধ ভাবো নাকি? হ্যাঁ, না, ঠিক তা নয়। আচ্ছা, চা খাবে? গত 2 দিনে চা খেতে খেতে আমার অবস্থা কঠিন। তাহলে কি খাবে বলো? কিছু না, ভালো লাগছে না আমার। কেন ভালো লাগবে না? এখানে খারাপ লাগার মতো তো কিছু দেখছি না। আমি এখানে থাকতে চাই না, আমি আমার মায়ের কাছে থাকতে চাই। আমি মাকে ছাড়া কখনো কোথাও গিয়ে এইভাবে থাকিনি। হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, নয়তো আমি নিজেই ছুটে যেতাম মায়ের কাছে। সুমনার গলায় বেশ মায়া জড়িয়ে কথাগুলো শেষ করলো। এভাবে বলাতে সামিনের খুব মায়া হলো। কিন্তু কি করবে সে? আজ বাদে কাল তাকে দেশ ছাড়তে হবে। আরও কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ করতে হবে। হাতে এতটা সময়ও নেই। এর মধ্যে সুমনাকে গ্রামে নিয়ে যাওয়া, আবার শহরে ফিরে আসা সম্ভব হবে কি? তার উপর সুমনার শারীরিক অসুস্থতা, এতটা পথ জার্নি করা মোটেও ঠিক হবে না। ক্লান্ত চোখ দূরের দিকে তাকিয়ে অতি নরম গলায় সামিন বলল, মাকে আসতে বলি। তিনি এসে কয়েকদিন থেকে গেলে তোমারও ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে। চোখে মুখে কিছুটা রাগী ভাব টেনে সুমনা বলল, মা কেন আসবে এখানে? তার এখানে আসার কোনো দরকার নেই, আমি নিজেই তার কাছে চলে যাব। একা যেতে পারবে তো? একা কেন যাব? আমি কি স্বেচ্ছায় এখানে এসেছি নাকি একা? তোমরা জোর করে আমায় এনেছো, এখন তোমরাই আমাকে আমার বাড়িতে পৌঁছে দিবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু আমার হাতে সময় নেই, নয়তো অবশ্যই তোমায় নিয়ে গিয়ে ঘুরিয়ে আনতাম। ঘুরিয়ে আনতাম মানে? আর সময় নেই কেন? তা তোমার কি ইচ্ছে সেখানে সারা জীবন থাকার? তাছাড়া আর কি? আমি মাকে ছাড়া এইভাবে থাকতে পারছি না। নিশ্চুপ সামিন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঘরের উদ্দেশ্যে 1 পা বাড়াতেই হাতটা ধরে নিল সুমনা। ছলছল চোখে সামিনের দিকে তাকিয়ে বলল, নিয়ে যাবে আমায়? বিশ্বাস করো, আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমালেই সুস্থ হয়ে যাব। তারপর তোমাকে আর কষ্ট করতে হবে না, আমার সেবাও করতে হবে না। নিয়ে চলো না আমায়। আমি চা আনছি, খেলে ভালো লাগবে। আমি কি বলেছি তোমায়? এত কথা বলো না, মাথা ব্যথা করবে। ছেড়ে দিল হাত। সামিন চটজলদি রান্নাঘরে এসে 2 কাপ চা বানিয়ে নিয়ে এলো। সুমনা মুখ ভার করে বসে আছে। তা দেখে সামিন দুষ্টু হেসে বলল, আমার পিচ্ছি পরি বাপের বাড়ি যেতে পারেনি বলে তার মুখ ভারী। সামিনের দিকে অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, মজা করছো? একদমই না। এই যে চা ধরো। সামিনের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিল। সামিন পাশের চেয়ারটায় বসে চায়ে চুমুক দিয়ে বলল, আচ্ছা, তুমি তখন বললে দুঃস্বপ্ন দেখেছো, আসলে কি দেখেছো বলো তো? স্বপ্নটা স্পষ্ট না, তবে এটা আমি বেশ বুঝতে পেরেছি। আমার কাছ থেকে মূল্যবান কিছু হারিয়ে যাচ্ছে। আমি খুব করে যাচ্ছি, তবে কাছে পাচ্ছি না। ক্রমশ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, অনেক দূরে। সে কি মানুষ ছিল নাকি অন্য কিছু? হয়তো মানুষ। ও, আমায় রেখে এসো না, এখানে আমার দম বন্ধ লাগে। রেখে আসা সম্ভব নয়। গতকাল এমন হতে পারতো আমরা দুজন একসাথে গিয়ে একদিন থেকে আজ ফিরে আসতাম, কিন্তু তুমি তো অসুখ বাঁধিয়ে বসে আছো।
সেখানে আমার কি দোষ বলো? আমি কি ইচ্ছে করে এসব করেছি? সব দোষ ময়নার মায়ের। আমি কতবার করে ডাকলাম, কত কান্নাকাটি করলাম, কিন্তু সে তো কিছু শুনতেই পেল না। সেই আমায় আটকে রেখে চলে গেল। আমি কত ভয় পেয়েছি জানো তুমি? বাজে মহিলা একটা। আল্লাহ জানে তার সাথে আমার এমন কি শত্রুতা আছে। বড় মানুষদের ব্যাপারে এসব বলতে নেই সুমনা। তুমি কি নিশ্চিত তোমার ডাক ময়নার মা শুনেছে? তবুও দরজা খোলেনি? না, নিশ্চিত নই। তবে তার কি উচিত ছিল না একবার বেলকনিতে এসে দেখার? মানুষ মাত্রই ভুল। সে সময় পরিস্থিতি এমন ছিল যে সে একা ঘরে বা বেলকনিতে ঘুরতে ভয় পাচ্ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সময় বেলকনিতে কেউ থাকবে তা ময়নার মা ভাবতেই পারেনি। শুধু সে নয়, তার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। তোমাকে কে বলেছিল ওরকম একটা অবস্থায় বেলকনিতে আসতে? কেউ বলেনি আমায়। ঘরে আমার ভালো লাগছিল না, তাই এসেছিলাম বাইরেটা দেখতে। যাই হোক, তোমায় একটা কথা বলা হয়নি। আমাকে আগামীকাল দেশের বাইরে যেতে হবে। মানে? কেন যাবে? হেডকোয়ার্টার থেকে আদেশ এসেছে, যেতেই হবে। তুমি যেন কিসের চাকরি করো? অনেক আগে শুনেছিলাম আন্টির মুখে, এখন মনে নেই। তুমি হয়তো এখন অবধি আমায় ভালো করে দেখোনি, তাই বলতে পারছো না। সামিনের দিকে তাকালো সুমনা। কয়েক মিনিট পরখ করে দেখে বলল, সেনাবাহিনী, তাই না? সুমনার প্রশ্ন শুনে সামিন হো হো করে হেসে বলল, মানুষ ছোট হলে কি হবে, বুদ্ধি ইয়া বড়। সেনাবাহিনী বলে ভাব নিচ্ছ? আমিও একদিন পুলিশ হব, বুঝলা? বিবাহিতা মেয়েরা পুলিশ হতে পারে বুঝি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আইনগতভাবে আমাদের বিয়ে এখনো হয়নি, শুধুমাত্র ধর্মমতে হয়েছে। যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে, সেটাকে অস্বীকার করতে পারবে? এটা সত্যি, তবে এই বিয়ে নামক শেকল থেকে মুক্তি পাওয়ার উপায় তো আছে। মাথায় রক্ত উঠে গেল। প্রচণ্ড রাগ হতে লাগলো। মন চাইছে হাতের কাপটা ছুঁড়ে ফেলতে, সমস্ত জিনিস ভেঙে গুড়িয়ে দিতে। তবে এই মুহূর্তে মাথা গরম করা যাবে না। যতই যাই হোক না কেন, মাথা ঠান্ডা রাখতে হবে। হালকা নড়ে চড়ে বসলো সামিন। সুমনার উপর থেকে নজর অন্যদিকে সরিয়ে শান্ত ভঙ্গিতে বলতে লাগলো, দেখো সুমনা, তুমি যদি মনে করে থাকো যে এই বিয়ে নামক পবিত্র একটা বন্ধন থেকে তুমি চাইলেই মুক্তি পাবে, এটা আসলে তোমার ভুল ধারণা। হ্যাঁ, আমাদের বিয়েটা হঠাৎ করেই হয়েছে, যেখানে তোমার বা আমার মত ছিল না বলা চলে। এক প্রকার আমাদের বাধ্য করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। তো যেভাবেই হোক আল্লাহর ইচ্ছেতেই হয়েছে, এটা তোমাকে আমাকে মানতে হবে। না মেনে কোনো উপায় নেই, কারণ ইচ্ছেটা আল্লাহর, আর আল্লাহর সামান্য গোলাম হয়ে কখনোই তার ইচ্ছেকে অস্বীকার বা কোনো প্রকার অসম্মান করতে ইচ্ছুক নয়। তুমি এখন আমার স্বামী হিসেবে মানতে পারছো না, এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তোমার বয়স অল্প, যার ফলে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে এই ব্যাপারটা। আমি তোমায় জোর করব না কোনো দিন, তুমি সময় নাও বুঝতে শেখো। সময় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখবে সময়ের সাথে সাথে তোমার মধ্যে পরিবর্তন ঘটবে। কিন্তু হ্যাঁ, অন্য কিছুতে জোর না করলেও একটা ব্যাপার জোর করব। সেটা হলো, তুমি আমার সাথে থাকতে না চাইলেও আমি জোর করে তোমায় রেখে দেব আমার কাছে। আজ না বুঝলেও একদিন তুমি ঠিকই বুঝবে বিয়ের আসল মানে। আমি না হয় সেদিনের অপেক্ষা করব। এখানে সবাই আছে, মাঝে মাঝে মা আসবেন বা তুমি কাউকে সঙ্গে নিয়ে মাকে দেখে আসবে, পড়াশোনা করবে, কোনো সমস্যা নেই তো। তোমার সবচেয়ে বড় সমস্যা তো আমি। আসলে তোমার ভাগ্য ভালো, তাই তো দীর্ঘদিনের জন্য বাড়ি ছাড়তে হচ্ছে। এবার থেকে তুমি এখানে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। তুমি থাকলে কি থাকলে না, তাতে আমার মাথা ব্যথা নেই। আমি চিন্তা করছি আমার ভবিষ্যৎ নিয়ে। আর তুমি যে কথাগুলো বললে, এতক্ষণ সেসব কিচ্ছু হবে না। 2 দিন অসুস্থ ছিলাম আমি, মাথা ঠিক ছিল না, তার জন্য হয়তো তোমার আমার কাজ ছাড়া হতে দিইনি। তার মানে এটা না যে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি আজ যেমন আছি, কালও আমি তেমনটাই থাকবো, কোনো পরিবর্তন হবে না আমার মধ্যে। তাই বলছি, আমাকে আমার মায়ের কাছে রেখে এসো, নয়তো আমি এমন কিছু করে বসবো, পরে ঠিকই আফসোস করবে, বলে দিলাম। আমি যাওয়ার পথে কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি করতে চাই না, তার জন্যই চুপ রইলাম। চায়ের কাপটা হাতে নিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো সামিন। এদিকে মন খারাপ করে বসে রইল সুমনা। খাবার টেবিলে সবাই হাজির, যে যার নিজ নিজ চেয়ারে বসে খাবারের জন্য অপেক্ষা করছে। ফাঁকে ফাঁকে সানিম চেঁচিয়ে মনের মাকে জলদি খাবার নিয়ে আসতে বলছে। সে সময় পর থেকে আর একটা কথা বলেনি সুমনার সাথে। সুমনাও কথা বলার চেষ্টা করেনি। সবাই চুপচাপ বসে আছে। তার মধ্যে সামিন বলে উঠল, আগামীকাল সকাল 11টা নাগাদ আমার ফ্লাইট, 10টার মধ্যে বেরোতে হবে। আর বাবা, তোমার দায়িত্ব সেটা হলো সুমনাকে সানিমদের স্কুলে ভর্তি করে দিবে, আর কিছুদিন পর পর ওকে গ্রামে নিয়ে যাবে। গাড়ি আর ড্রাইভারকে পাঠিয়ে মাকে এখানে আনতে পারো, সমস্যা নেই। আর হ্যাঁ,
আমি এখন একটু বেরোবো, ঠিক 12টার মধ্যে বাসায় আসবো। সুমনাকে তৈরি হয়ে থাকতে বলবে। আমি এসে ওকে নিয়ে গ্রামে যাব। তার সাথে এটাও বলে দিও মাত্র 1 ঘন্টা, এর চেয়ে বেশি সময় থাকা যাবে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তা দেখে রফিকুল্লাহ বললেন, সব কিছু ঠিক আছে, কিন্তু দাঁড়ালে কেন? বসো বলছি। বাবা, আমার তাড়া আছে, তোমরা সবাই খেয়ে নাও, আমি বাইরে থেকে খেয়ে নিব, আসছি। শামিন বাইরে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে খেতে এসেছিল, কিন্তু ময়নের মায়ের খাবার দিতে দেরি হচ্ছে বলে উঠে গেল। সাজেদা এবং সানিম খুব জোর করলো, তবে পুনরায় বসল না সে চেয়ারে। ঘড়ির দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। শামিন যাওয়ার 5 থেকে 10 মিনিট পরেই খাবার এলো। সবাই খাওয়া শুরু করলো, তবে সুমনা মুখে খাবার তুলছে না। রফিকুল্লাহ বিষয়টা খেয়াল করে বললেন, মারে, মন খারাপ করিস না, খেয়ে নে। ছেলেটার কোনো কারণে অভিমান হয়েছে, তার জন্য এভাবে কথাগুলো বলেছে। তবে চিন্তা করিস না, কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে যাবে। তুই বরং খেয়ে তৈরি হয়ে নে, নয়তো আবার এসে যদি দেখে তুই তৈরি হসনি তখন রাগ করবে। রফিকুল্লাহর কথা শেষ হতেই সাজেদা বলতে শুরু করলেন, কখনো ভাবিস না আমরা তোকে অযত্নে রাখবো বা কোনো কিছুর কমতি রাখবো। তুই ফারজানার কাছে যেমন ছিলিস আমার কাছেও তেমনিই থাকবি। তুই তো তোর মায়ের মতো আমার কাছে সবকিছু বলিস। এই অভ্যাসটা পরিবর্তন করিস না, তবেই হবে। মায়ের জন্য মন খারাপ হলে আমায় বলবি, আমি নিজে তোকে নিয়ে যাব তোর মায়ের কাছে। বুঝতে পেরেছিস? সুমনা কাঁদো কাঁদো গলায় বলল, জি আন্টি। আন্টি কি রে বোকা মেয়ে, তুই না খুব পাকা। তবে কি এটা জানিস না, আন্টি নয় মাই বলতে হয়। এবার থেকে মা বলার অভ্যেস করবি, ঠিক আছে? হুম। এক্ষুনি একবার ডাক তো শুনি। মা। আলহামদুলিল্লাহ। যেমন তুই মিষ্টি তেমনই তোর মা ডাকটা মিষ্টি। নে এবার চট জলদি খেয়ে নে। খাবার খেয়ে ঘরে চলে এলো সুমনা। ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করলো সকালে ওষুধগুলো সব বের করা, কিন্তু কে সব ওষুধের মধ্যে থেকে এগুলো আলাদা করে রেখেছে। চিন্তা ভাবনা বাদ দিয়ে খেয়ে নিল। 11:55। সুমনা একদম তৈরি হয়ে বসে আছে। অসুস্থ শরীর, তবুও মনে আলাদা একটা আনন্দ অনুভব করছে। যদিও সময় অল্প, কিন্তু মায়ের সাথে তো দেখা হবে, সেটাই অনেক। 12টা বাজতে 2 মিনিট বাকি। এর মধ্যেই সামিন এসে হাজির। 2 হাতে অসংখ্য শপিং ব্যাগ। সেখান থেকে 2টো ব্যাগ নিয়ে বাকিগুলো আলমারি খুলে তাতে ভরে রেখে দিল। সুমনাকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রফিকুল্লাহ এবং সাজেদার কাছ থেকে বিদায় নিল। পেছন থেকে সুমনা এসেও সবার কাছ থেকে বিদায় নিয়ে সামিনের পিছু হেঁটে নিচে গাড়ির কাছে এলো। ভয়ঙ্কর রকমের রেগে আসছে সামিন, তাই সাহসে কোলাচ্ছে না কিছু বলার। অতএব কিচ্ছু বলছে না সুমনা। ড্রাইভিং সিটে বসে অভ্যাসের দরজা খুলে দিল, যাতে সুমনা উঠে বসতে পারে। আর সুমনাও করলো তাই। চুপচাপ গিয়ে বসে পড়ল। সব কিছু চেক করে গাড়ি স্টার্ট করলো। গাড়ি যত এগিয়ে যাচ্ছে সুমনার মন ততই খুশিতে ডগমগিয়ে উঠছে। পাশে একজন মানুষ রাগ করে গাড়ি চালাচ্ছে, তার দিকে কোনো খেয়াল নেই। একদিনে বাইরের দিকটা দেখছে সুমনা, আর চোখে সামনে দেখছে সুমনার কারবার। তার সাথে মনে মনে ওর গোষ্ঠী উদ্ধার করছে। গ্রামে এসে পৌঁছতেছে মিনিট 5 হলো। হঠাৎ এভাবে মেয়ের জামাইকে দেখিয়ে বেজায় খুশি হয়ে গিয়েছেন ফারজানা। কোথায় তাদের বসতে দিবেন, কি কি খেতে দিবেন, সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এদিকে মেয়ে মায়ের পিছু ছাড়ছে না। মায়ের শাড়ির আঁচল ধরে তিনি যেখানে যাচ্ছেন সুমনাও সেখানেই যাচ্ছে। ড্রয়িং রুমে একা একা বসে আছে সামিন, হাতে ফোন, তাতে কিছু কি যেন করছে। মুখটা এখনও গম্ভীর, তবে ফারজানার সামনে এলে মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে নেয়, যাতে করে তিনি কিছু বুঝতে না পারেন। সুমনা মাকে কাছে পেয়ে খুশিতে বাগবাগ হয়ে গেছে। ফারজানার ট্রেতে করে বেশ কিছু ফলমূল সাথে মিষ্টি নিয়ে এসে সাবিনের সামনে টি টেবিলে রেখে মুখে পর্যাপ্ত হাসি টেনে বললেন, বাবা, আপাতত এগুলো খাও, আমি রান্না বসাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনি ব্যস্ত হবেন না মা, আমরা আর অল্প সময় আছি, তাই ওসব কিছু করতে হবে না, এটাই ঠিক আছে। আমি চাইলেও বেশি কিছু করতে পারবো না বাবা, কিন্তু তাই বলে তোমাকে খালি মুখে ফিরিয়ে দিতেও পারবো না। সেই দিন পরিবর্তনটা অন্যরকম ছিল। কাছে আসতে পারিনি, ভালো মন্দ দুটো কথাও বলতে পারিনি। আর আজ যখন সুযোগ পেয়েছি সেটা হাতছাড়া করি কিভাবে বলো? কখন মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। মায়ের এমন ধারার কথা শুনে রেগে গেলেন সুমনা। মায়ের পেছন থেকে সামনে এসে ভ্রু কুঁচকে বলল, এসব কি ধরনের কথা বলো মা? কি হয়েছে তোমার? প্রায় এই সমস্ত কথাবার্তা শুনি আমি তোমার মুখে, কিন্তু আমি যখন জিজ্ঞেস করি তখন তুমি বলো কিচ্ছু হয়নি, সামান্য ডায়াবেটিস বেড়েছে। ডক্টরের কাছে গেলেও সাথে করে আমায় নিয়ে যাও না। কেন করো এমনটা মা? ফারজানা কথাটা বলেও
যেন মহা বড় ভুল করে ফেলেছেন। শামিন সুমনার দিকে তাকিয়ে কাটখাট গলায় বলল, এক লাইন বেশি বোঝার চেষ্টা করো না, নিজের ঘরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নাও। শামিন এই কথায় কোনো প্রত্যুত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। গলা বাইরে নিশ্চিত হলো সুমনা গিয়েছে নাকি বাড়ি লুকিয়ে আছে। বাইরে সুমনা নেই দেখে একটু সরে বসে ফারজানার উদ্দেশ্য বলল। বসুন মা। দেরি না করে বসলেন ফারজানা। শামিন গলায় অতি ভদ্রতা টেনে বলল, দেখুন মা, আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই, তবে চিরস্থায়ী করে নয়, ক্ষণিকের জন্য। আজ আমি পৃথিবীর মায়া ত্যাগ করব, কাল অন্যজন করবে, পরশু আরেকজন করবে, এভাবে চলতেই থাকবে। কেউ পৃথিবীতে আসবে, আবার কেউ যাবে, এটাই নিয়ম। তাই বলে কিন্তু ভেঙে পড়া যাবে না। আল্লাহর দরবারে এটাই চাই আপনি সুস্থ হয়ে উঠুন। আল্লাহ যা করেন তাতে আমাদের খুশি। আর একটা কথা মা, আপনি দয়া করে এমন কিছু সুমনার সামনে বলবেন না, কারণ ও ছোট মানুষ, এই সত্যিটা মানতে পারবে না। আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। নিয়ম করে খেলে কিছুটা উপকার হতে পারে। ডাক্তার তো বলেই দিয়েছেন, আর ওষুধ খেয়ে কি হবে বাবা? আমি বেশ বুঝতে পেরেছি আমার সময় ঘনিয়ে আসছে। দিন দিন শরীরের মতিগতি খারাপ হচ্ছে। এটা ভুল কথা মা, হায়াত মৌত আল্লাহর হাতে। ডাক্তার বলেছেন বলেই সেটা যে সত্যি হবে এমনটা কিন্তু না। আপনি অসুস্থ, আমি সুস্থ, আল্লাহ চাইলে আপনার আগে আমাকেই যেতে হবে। তাই বলছি কি, আল্লাহর উপর ভরসা রাখুন মা। ঠিক আছে বাবা, তুমি তাহলে বসো, আমি আসছি। মা যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। ফারজানা শামিনের মাথায় হাত বুলিয়ে একগাল হেসে বললেন, ছোটবেলায় তো কত কথা বলতে অনুমতি ছাড়াই, তবে আজ অনুমতি চাইছো কেন? তোমার যা ইচ্ছে বলতে পারো। সবই সময়ের পরিবর্তন মা। আমি চাইছিলাম আপনাকে রান্নার কাজে সাহায্য করতে, কারণ এই শরীরে এত দৌড়ঝাঁপ করাটা ঠিক হবে না। পাগল ছেলে, সেরকম হলে সুমনাকে ডেকে নিব, হাতে হাতে কিছু করে দিবে। তুমি একটু আরাম করো বাবা। আসলে মা, সুমনার শরীরটা ভালো নেই। আচ্ছা আমি আসি আপনার সাথে। মেয়ের বদলে ছেলে মাকে সাহায্য করলে সমস্যা নেই তো, তাই না? হ্যাঁ বাবা, সমস্যা নেই। শেষ সময়ে এত শান্তি পাবো ভাবিনি। তুমি খেয়ে এসো, আমি আপাতত যাচ্ছি। আমার সাথে একটা মেয়ে থাকে, সব কাজ ও নিজেই করে, কিন্তু ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাই ওকে পাঠিয়ে দিয়েছি ওর বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। ফারজানা শামিনের পাশ থেকে উঠে পা বাড়ালেন, উদ্দেশ্য রান্নাঘর। তবে তার আগেই শামিন পিছু ডেকে বলল, মা একটু শুনুন। বাড়িয়ে দিল ফারজানার দিকে। প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছেন তিনি। শামিন নিজ থেকেই বলল, এখানে আপনার একটা শাড়ি আছে। কিছুটা অবাক হলেন ফারজানা। ব্যাগটা হাতে নিয়ে বললেন, শাড়ি কেন বাবা? প্রথমবারের মতো এসেছি, আর বাড়িতে ছোটরা তো কেউ নেই, তাই ভাবলাম। ঠিক আছে, আমি পরবো এটা। শামিন সৌজন্যমূলক হাসল। ফারজানার শাড়িটা নিজের ঘরে রেখে রান্নাঘরে গেলেন। শামিন একটু ফল মিষ্টি মুখে দিয়ে সোজা রান্নাঘরে এসে পেঁয়াজ মরিচ সবজি কেটে দিল। এবার রান্না বসানোর পালা। শামিন চুলার সামনে থেকে ফারজানাকে সরিয়ে দিয়ে বলল, মা, আপনার আগুনের ধারে কাছে যাওয়াটা মোটেই ঠিক নয়। আপনি বরং ওখানে বসে আমাকে বলুন, আমি আপনার কথা মতো সব কিছু দিয়ে দিচ্ছি। তুমি পরবে তো? জি অবশ্যই পারবো। ফারজানা তার নিজের জায়গায় বসে হুকুম করছেন, আর শামিন তার কথা মতো কাজ করে যাচ্ছে। সুমনা ঘরে গিয়ে কিচ্ছু গোছায়নি, বরং কিছুক্ষণ ছুঁয়ে আরাম করে মাখে কুস্তে রান্না করে এসে এদের অবস্থা দেখে বলল, কি হচ্ছে এগুলো? ফারজানাকে কিছু বলার সুযোগ না দিয়ে চটজলদি বলে উঠল, চোখে দেখতে পাও না? চোখে দেখতে পাই না বলেই তো জিজ্ঞেস করেছি। এখানে রান্না বান্না হচ্ছে। আর কিছু? তুমি কেন? এখানে কি কোথাও লেখা আছে যে আমি রান্না করতে পারবো না? সবসময় উল্টা কথা, একদম অসহ্য লাগে আমার। তোমার কাজ শেষ? আমার কাজ মানে? যা কিছু প্রয়োজন সে সব কিছু গুছিয়েছো? না, না মানে? আমি আর কোথাও যাচ্ছি না, তাই জিনিসপত্র গোছানোর দরকার নেই। আকাশ থেকে বলল শামিন। বাসা থেকে তো বলে এসেছে 1 ঘন্টার জন্য আসবে, আবার চলে যাবে, তবে এই কথা কেন? শামিন ওদিক ওদিক না দেখে নিজের কাজ চলমান রেখে বলল, আপোষে না গেলে হাত পা বেঁধে নিয়ে যাব, কিন্তু যেতে তোমাকে হবেই। শামিনের এমন কথা শুনে ফারজানা মুখ টিপে হাসলেন। সুমনা উচ্চ স্বরে বলল, আমি বলেছি তো যাব না। সুমনার দিকে চোখ গরম করে তাকালো শামিন। কিছু একটা টের পেয়ে ফারজানার চেয়ার থেকে উঠে এসে সুমনার হাত ধরে বললেন, তুই আমার সাথে আয়। কোথায় যাব? প্রশ্ন করে আবার বেয়াদব মেয়ে। চুপচাপ মায়ের সাথে গেল। এদিকে শামিন দ্রুত হাতে কাজগুলো শেষ করে দিল। 1 ঘন্টার জন্য এসেও 2 ঘন্টা পার হয়ে গেছে। খাওয়ার পর্ব শেষ করে এবার বিদায় নেওয়ার পালা। সুমনা ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছে। হয়তো তখন ফারজানা কিছু বলেছিলেন, তাই অবাধ্য মেয়ে বাধ্য হয়ে গিয়েছে। সন্ধে নেমেছে একটু আগেই। শামিন ফারজানার হাত দুটো মুঠোবন্দি করে বলল, একদম চিন্তা করবেন না মা,
ঠিকমতো খাবার খাবেন, ওষুধ খাবেন, আর যখনই সুমনাকে দেখতে ইচ্ছে করবে মাকে কল দিবেন। সুমনা আসবেন, হয়তো আপনি গিয়ে কয়েকদিন ঘুরে আসবেন। এখানের অবস্থা তো তেমন ভালো নয়, একা একটা বাড়িতে থাকা, তার উপর অসুস্থ শরীর। কিন্তু আমি তো সেভাবে আপনাকে জোরও করতে পারি না। যদি আমার কথাটা মেনে আমাদের ওখানে আসতেন তবে মন্দ হতো না। দুই বান্ধবী মিলে একসাথে কিছুটা সময় কাটাতে পারতেন। কিন্তু আপনি তো মানতে নারাজ। আমার জন্য এতটুকু চিন্তা করেছো, এটাই অনেক। বাবা, আমার খারাপ লাগছে। একটা রাত আমার বাড়িতে থাকলে না, তেমন করে আপ্যায়নও করতে পারলাম না। যথেষ্ট করেছেন মা, আসলে আমার যেতেই হবে, না গেলে নয়। দোয়া করবেন, সুস্থ শরীরে ফিরে আসতে পারলে একটা রাত নয়, টানা 1 সপ্তাহ থেকে যাব। সাবধানে যেও বাবা, আল্লাহ তোমায় সহায় হোক। আপনিও সাবধানে থাকবেন মা। শামরিয়ার মাথায় স্নেহার হাত বুলিয়ে দিলেন ফারজানা। সুমনা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল। বুঝিয়ে সুজিয়ে আদর করে দিয়ে গাড়িতে বসিয়ে দিলেন ফারজানা। দুচোখ ভরা পানি নিয়ে স্বামীর উদ্দেশ্য বললেন, তাড়াতাড়ি যাও বাবা, রাত হয়ে যাচ্ছে। গ্রামের পথঘাটগুলো কেমন হয় তা তো তুমি জানোই। জি মা, চিন্তা করবেন না। গাড়ি স্টার্ট করলো সামিন। জানালা দিয়ে মায়ের দিকে তাকিয়ে অঝরে উচ্চ ঝরাচ্ছে সুমনা। বেশ কিছু দূর যাওয়ার একটা চায়ের দোকান থেকে গাড়ি দাঁড় করালেন সামিন। চট করে গাড়ি থেকে নেমে সুমনাকে নামতে বলল। এখন কান্নাকাটি করছে না সে, কারণ সামিন তাকে গোটা একটা আইসক্রিমের বক্স এবং অনেকগুলো চকলেট কিনে হাতে ধরিয়ে দিয়েছে। অবশ্য এটুকু পথ আসতে সব সাফ করে ফেলেছে। তা খেতে গাড়ি থেকে নেমেছে ঠিকই, কিন্তু পরক্ষণেই সামিন তাকে গাড়িতে বসিয়ে দিল। সুমনা কারণ জিজ্ঞেস করতেই সামিন উত্তর দিল, ওখানে অনেক মানুষ। চা এনে সুমনা হাতে ধরিয়ে দিয়ে নিজে টঙ্গে বসে অন্যদের সাথে বসে গল্পগুজব করে চাটা শেষ করে ফিরে এলো। গাড়িতে বসে সুমনার দিকে তাকিয়ে বলল, কোনো হুঁশ জ্ঞান নেই তোমার না? বোঝো না কিছু? সুমনা অবাক হয়ে বলল, কি করলাম আমি? উত্তর দিল না সামিন। সুমনার উপর থেকে নজর সরিয়ে সামনের দিকে তাকালো। সামনে একটা মোড় পেয়ে আবারও গাড়ি থামালো। জানালা দিয়ে মাথা বের করে কিছু যেন খুঁজছে। কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে গাড়ি থেকে নেমে গেল। সুমনা বিরক্ত হয়ে বলল, আবার কোথায় যাচ্ছ? 20 মিনিট হয়নি চা খেয়েছো, এর মধ্যে আবার চা খেতে হবে? এভাবে চলতে থাকলে তো সকাল হয়ে যাবে বাসায় পৌঁছাতে। চুপচাপ বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে সামিন ছুটে গেল। সুমনা চুপটি করে গাড়িতে বসে লক্ষ্য করছে সামিন একটা ফার্মেসিতে ঢুকেছে। মিনিট 2 পর আবার বেরিয়ে এলো হাতে একটা প্যাকেট নিয়ে। সুমনার পাশে এসে দরজা খুলে দিয়ে বলল, দ্রুত নেমে এসো। কেন? বেশি কথা বলো না তো। কি দরকার সেটা তো বলবে। দরকার আছে, তুমি নেমে এসো। সুমনা গাড়ি থেকে নামতেই সাবিন তার পেছনে দাঁড়িয়ে বলল, সোজা ওইদিকে হেঁটে যাবে। আমি চিনি না, তুমি আগে যাও। যেটা বলেছি সেটা করো। তুমি পেছনে কেন? মুখ বন্ধ রাখতে পারো না? আচ্ছা যাচ্ছি, কিন্তু তোমার হাতে কি? ওখানে গিয়ে দেখতে পারবে। সামনে দেখানো পথে হাঁটতে শুরু করলো। দুজন এসে দাঁড়ালো পাবলিক টয়লেটের সামনে। জায়গাটা একটু নির্জন। সাধারণত পাবলিক টয়লেটের সামনে প্রচুর ভিড় থাকে, তবে এখানে তেমন কিছুই চোখে পড়ছে না। হয়তো রাত বলে এমনটা। সোনার পিছু থেকে সামনে এসে প্যাকেটটা হাতে দিয়ে বলল, ওটা মেয়েদের টয়লেট, যাও জলদি বেরিয়ে আসবে। আজব তো, আমি কখন বললাম যে আমি টয়লেটে যাব? তুমি বলনি, কিন্তু আমি যেতে বলেছি তাই তুমি যাবে। এখানেও জুলুম করবে? আরে বাবা, আমি জুলুম কেন করতে যাব? তোমার এটা প্রয়োজন তাই যেতে বলেছি। আমার কি প্রয়োজন সেটা কি আমার থেকে তুমি বেশি জানো? সুমনা, কথাটা বোঝার চেষ্টা করো। তোমার সমস্যা হয়েছে, পেছনে পুরো কাপড়ে দাগ লেগে আছে। কিসের দাগ? সেটা নিজেই দেখে নাও। সুমনা মাথাটা ঘুরিয়ে পেছন থেকে চিৎকার করে বলল, এই রক্ত কোত্থেকে এলো আমার কাপড়ে? তুমি কি করেছো বলো? আমাকে কেটে দিয়েছো তুমি, তাই তাই এরকম রক্ত বের হয়েছে না? শান্ত হও সুমনা, আমি কিচ্ছু করিনি। এমনকি এর আগে কখনো হয়নি। না তো, কিন্তু এটা কি হয়েছে আমার? সুমনা কাঁদতে শুরু করলো। এদিকে স্বামীর নিজের মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, এ কি মেয়ের সাথে বিয়ে করিয়ে দিলে আমায়? এখন আমি কি করব? তুমি কি করবে সেটা পরে ভেবে, এবার বলো আমি কি করব? মা যদি জানতে পারে তবে সোজা আমার মেয়েরে বালি চাপা দিয়ে দিবে। শোনো, এটা ভয়ের কিছু না। তুমি ভেতরে যাও, ওই প্যাকেটের গায়ে কিছু লেখা আছে, সেগুলো পড়ে যেভাবে লেখা আছে সেভাবেই করো, তাহলেই ঠিক হয়ে যাবে। কি আছে এই প্যাকেটে? আরে বাবা, যাও না, গেলেই তো দেখতে পারবে। ভেতরে অন্ধকার, ভয় লাগছে, তুমি এসো না। ধুর বোকা, আমি আলো জ্বালাচ্ছি, তুমি যাও। ঠিক আছে, দরজা ধরেই দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না কিন্তু, হ্যাঁ? আচ্ছা যাও। স্বামীর পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল। সেই আলোয় সুমনা ভেতরে ঢুকে গেল। স্বামীর দরজাটা চাপিয়ে নিল আর সুমনার কথাগুলো ভেবে হাসছে। একটু পরে ভেতর থেকে
সুমনা বলে উঠল, এই এগুলো কি প্যাকেটে? যাই হোক, ওখান থেকে একটা নিয়ে বাকিগুলো আমার হাতে দিয়ে দাও। তোমাকে কেন দিব? আমার মতো কি তোমারও হয়েছে? আল্লাহ মালুম। খিলখিল করে হাসছে সামিন। প্যাকেটটা সামিনের হাতে দিয়ে কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে নাক ছিটকে বলল, এসব বাজে কাজ কেউ করে? তুমি আমায় দিয়ে এটা করালে তো আমি বাসায় গিয়ে সবাইকে বলে দিব। এসব কাউকে বলতে নেই। আমি বলবো তুমি যে কি খারাপ মানুষ সেটা সবার জানার দরকার। শোনো, তুমি যদি এটা সবাইকে বলে দাও তাহলে কিন্তু তোমার এই অসুখটা ভালো হবে না কোনোদিন। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। থাক বাবা, তাহলে কিছুই বলবো না কাউকে। তুমিও কিন্তু বলো না কাউকে, কেমন? ঠিক আছে, বলবো না। এবার চলো। যেভাবে গিয়েছিল আবার সেভাবে গাড়ির কাছে এসে উঠে বসলো। শামিন এবার নিশ্চিন্তে গাড়ি স্টার্ট করলো, আর মনে মনে সুমনের কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসছে। ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকিয়ে আছে সুমনা। শামিন এক নজর দেখে পুনরায় সামনে নজর দিল।